একটু মুক্ত আলোচনা করবো, একটু খোলামেলা করবো যে এই বিষয় নিয়ে এটা, হ্যাঁ, যে আমরা মিলেমিশেই করবো। যদি কোনো রকম কোনো কিছু আমরা জানবো, আমরাও আপনাদের কাছে কিছু জানবো, এই মুক্ত আলোচনার মতো এটা। তা আমরা এই তাহলে আমার নাম আরামিত রহমান, রিনিউয়েবল এনার্জি। তা আমরা এই সারা দেশে আমরা বায়োগ্যাসে কাজ করি। আর আমি একটা প্রতিষ্ঠানের সঙ্গে আছি, এটা হলো সাভারে, ঢাকাতে। আর পূর্বে আমি বিসিএসআইআর ছিলাম, যেটা গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান, সায়েন্স ল্যাবরেটরি। তারপরে একটা বিদেশি প্রতিষ্ঠানে ছিলাম প্র্যাকটিক্যাল অ্যাকশনে। এরপরে আমি অনেকগুলি জায়গাতে কনসালটেন্সি করছি, পূর্বেও করছি, এখনও করতেছি। এটা আর বেশিরভাগই হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা ফান্ডিং করে, যেমন লাইক হলো ওয়ার্ল্ড ব্যাংক, ইউএসএ, তারপরে আছে ইউরোপিয়ান কমিশন, ইউরোপ ইন্টারন্যাশনাল। তারা এনভায়রনমেন্ট নিয়ে অনেক কাজ করে। তারপরে ইউএনএইচসিআর, জিআইজে, এসএনবি ওয়ার্ল্ড মিশনে। তো এখন আসলে আজকে এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং মোবাইলটাও আছে এখানে। আমরা যে টপিকস নিয়ে আসলে আমি সময়টা পাইনি যে এটার আঙ্গিকে যে কিছু একটা করবো, কারণ মানে এত বেশি ব্যস্ত থাকতে হয় বিভিন্ন কাজে, এজন্য আগেই দুঃখ প্রকাশ করেছি। এটা হলো যে প্রজেক্টের মাধ্যমে আপনারা আজকে এই গ্র্যান্টটা পাইছেন, যাদের মাধ্যমে আপনাদের তো বিশাল কন্ট্রিবিউশন আছে। প্রাণী সম্পদের এলডিডিপি প্রজেক্ট, এখান থেকেও যে যেটা আসছে, যে সাপোর্টটা আসছে, ওই সাপোর্টেরই হলো এই এই থিমটা। এই পুনরাই করছেন, লাইভস্টক ওয়েস্ট ম্যানেজমেন্ট থ্রু বায়োগ্যাস প্লান্ট কনস্ট্রাকশন, এনভায়রনমেন্ট ওয়েল অ্যান্ড প্রোডাকশন, মানে অর্গানিক ফার্টিলাইজার। এই থিমটা এলডিডিপি এবং সিটিসি রব্বানী সাহেব, উনি অনেকবার আপনাদের এখানে আসছেন, আপনারা অনেকে জানেন, ওনার নিজের। আর এই টপিকস এগুলো হলো ডিওলো, ইওলো এবং এলিও, এদের জন্য এই প্রেজেন্টেশনটা। এখানে অনেক কিছু ভুল আছে, আমরা মিলে ঝিলে এটা আমরা একটা আসি। বিষয়টা টপিকস এটা। তা আসলে টাইমটা কতক্ষণ পাওয়া যাবে? ক্যারি করছো। আচ্ছা, ঠিক আছে। এখন হলো এনার্জি সিচুয়েশন। এটা হলো আমাদের এনার্জি, তো আমরা বলি বিদ্যুতের যে অবস্থা, আমাদের তো ওভারঅল সারা দেশে আমাদের বিদ্যুতের খুবই খারাপ অবস্থা। আমরা কিছুদিন আগে বুঝছি, গতবারের আগের বারে বুঝছি আমাদের যে বিদ্যুতের এত ক্রাইসিস। এটা তা আমাদের যে ইগুলি হচ্ছে, যেটা বিদ্যুৎগুলি যেগুলি ছিল, এগুলি বেশিরভাগই হলো গ্যাস বেস। কিন্তু পৃথিবীর কোথাও কিন্তু গ্যাসটাকে বেস করে কিন্তু পাওয়ার প্ল্যান্ট করেন। আমরা এটা করছি। তা অনেকগুলি আমাদের বাংলাদেশে যে 23টা গ্যাস ফিল্ড আছে, 2টা শেষ হয়ে গেছে, 5টা শেষের দিকে, অনেকগুলি গ্যাস কম হয়। সবচেয়ে বেশি ভালো গ্যাস ছিল ভোলাতে। এমন এক জায়গায় আল্লাহ পাক দিয়ে রাখছে, সেখান থেকে আনা অনেক বেশি কস্টলি, কিন্তু তারপরে গভর্নমেন্টের প্ল্যানিং এটা আনবে কিছু। আবার ওই যেমন একটা যেটা বড় একটা কোম্পানি, তারা বোধ হয় সিলিন্ডারে করে প্রথম কয়েকবার পাইপ চালান নিয়ে আসছে ভোলা থেকে গ্যাস, কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। যাক, আমরা যে এখন বেশিরভাগই হলো 85%ই হলো ন্যাচারাল গ্যাস বেস আমাদের বাংলাদেশে। বাকিটা যেমন কয়লা দিয়ে করা হয়, যেমন যেটা আমাদের এই জেলার ভিতরে যেটা ঈশ্বরদীতে, তার উপর, এটা এখনো চালু হয়নি। এটা হলে অনেকগুলি হবে। হ্যাঁ, অনেকগুলি। এখন বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন যত দিন যাচ্ছে লোকজনের বিদ্যুতের চাহিদা, পাওয়ার। এখন আমরা তো আল্লাহ পাক আমাদেরকে আগের চেয়ে অনেক ভালো দিচ্ছে। ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স ডিভাইস যত বেশি হচ্ছে, একটা পরিবারে কিন্তু গ্যাসের হচ্ছে, একটা প্রতিষ্ঠান হচ্ছে, ওভারঅল সব জায়গায় কিন্তু আপনার বিদ্যুৎটা বাড়তেছে। এখন সবচেয়ে বড় বিষয় হলো, লাস্টের যে বিষয়টা হলো, এখন হলো এই রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তিতে যেতে হবে। এই নবায়নযোগ্য শক্তি দিয়ে আমরা কিন্তু সহজে, আজকে আপনারা ইনশাল্লাহ এখানে আমরা বসার পর আমরা একটু ফিল্ডে যাব, দেখব যে আমরা বায়োগ্যাস থেকে কিভাবে বিদ্যুৎটা পাচ্ছি। এটা আমাদের একটা ছোট প্ল্যান্ট, এটা হচ্ছে বিশাল বড় আকারে প্ল্যান্ট বানালে আরো বড় জেনারেটর, বড় বিদ্যুৎ হবে, আরো বিশাল কিছু হবে, এরকম আছে, সবই আছে। কিন্তু আমরা এটা দেখব। এই জন্য যা কিছু হোক, এই রিনিউয়েবল এনার্জি থেকে বিদ্যুৎটা সম্ভব, যে জেনারেটরের মাধ্যমে। এটি আমাদের, তাহলে আমরা কি হবো, আমাদের প্রাকৃতিক সম্পদটাকে ঠিক রাখতে পারি, অন্যান্য এটাকে ঠিক রাখতে পারি, আমাদের জ্বালানি চাহিদা অনুযায়ী আমরা, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তির মাধ্যমে আমরা পাওয়ারটা এটা পাইতে পারি। এটা আপনাদের কোনো প্রশ্ন থাকলে লাস্টের দিকে সুযোগ থাকবে, এটা অবশ্যই। আমরা আসলে ওই যে আমাদের যে গোবরগুলি কিভাবে আছে, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু, আপনাদের তো একটা পর্যায়ে মাশাআল্লাহ ভালো রাখছেন। এইটা এই অবস্থাগুলি থাকে, রাস্তায় থাকলে পরে কিন্তু আসলে পরিবেশের জন্য। আজকে কিন্তু আমাদের এই যে এনভায়রনমেন্টের এত খারাপ অবস্থা, কয়েকদিন আগে ইটিএন নিউজে, এটাও এলডিডিপি প্রজেক্ট থেকে সাপোর্টিং একটা ছিল, যে সেটা হলো যে ওপেন জায়গায় যদি গোবর রাখা হয়, মিথেনটা হয়। এবং আরেকটা থিসিসে আসছে 35% মিথেনটা হচ্ছে কিন্তু হলো ওই হয় আপনার হলো পোলট্রি ওয়েস্ট, গরুর গোবর, যত রকমের ওয়েস্ট আছে, এখান থেকে 35% মিথেনটাকে উৎপন্ন হয়। এই মিথেন কিন্তু আমাদের পরিবেশের জন্য খাবার, ওপেন জায়গায় রাখলে সেটা মিথেন। আজকে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের এই যে
যা গোবর হচ্ছে সবই কিন্তু বায়োগ্যাস প্লান্টে দিচ্ছে। আগে কিন্তু একটা জায়গায় থাকতো, এখন কিন্তু ডে বাই ডে আর অল্প কিছু দিনের মধ্যে দেখবেন যে আপনাদের ফার্মের চেহারাটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। এই যে অবস্থা, রাস্তার পাশে এটা থাকবে না, কেউ বাসা বাড়ি, কেউ খামার, কেউ মানে মিলাবে না, এটা কোনোটা আছে এই যে বিশেষত এই অঞ্চলেরই কিন্তু এটা এই নিচে থাকে এই গোবরগুলি, এটা এই। আর পোলট্রি খামারও একই অবস্থা। এখন আমরা মূলত হলো আসলে বায়োগ্যাস, গ্যাসটা কি, বায়োগ্যাস কি, এটা আমরা জানি যে কোনো পচনশীল জিনিস বাতাসের অনুপস্থিতিতে পচে পচে যে গ্যাসটা হবে, এটার মধ্যে অনেকগুলি গ্যাস, তার মধ্যে সেটা পরবর্তী স্লাইডে বেশিরভাগই হলো CH4 মিথেন। এই মিথেনটাই হলো আমরা যেটা বায়োগ্যাস বলি। এটা হচ্ছে অ্যানারোবিক কন্ডিশনে কাজ করে। আমরা মেইনলি এখানে হলো এনিমেল ওয়েস্ট অর্থাৎ গরুর গোবর থেকে এটা হলো অ্যানারোবিক কন্ডিশনে। অ্যানারোবিক কন্ডিশনে একদম এখানে কোনো রকম কি থাকবে না, কোনো বাতাস থাকবে না, এখানে বায়ুশূন্য অবস্থা পচনশীল জিনিসগুলি যেটা পচে এইটা হবে CH4 মিথেন। এটার মধ্যে কোনো রকম কি নাই, কোনো কালার নেই, এটা একটা স্মেল আছে, এটা গন্ধ আছে, হ্যাঁ এটা গন্ধ আছে। এটা দিয়ে আমরা যে ন্যাচারাল গ্যাসের মতো আমরা রান্না করতে পারবো। এটা আপনারা দেখবেন আপনাদের দুইটা জায়গায় লাইট দেওয়া হয়েছে, এটা কুকিং করতে পারি আমরা, পাওয়ার টু লাইটিংয়ে এটা যাইতে পারি। অনেক জায়গায় আছে এটা বৃষ্টি তৈরি করে, অনেক জায়গায় আছে ব্রুডারে তারা এটা করে, এরকম কিছু কিছু অপশন আছে বিভিন্নভাবে। এজ এ গ্যাস থাকলে যত ধরনের ইউজ আছে এটাই করা যায়। এটা হলো আসলে গুগল থেকে নেওয়া বায়োগ্যাসের যে রিনিউয়েবল এনার্জি সোর্সেস। এটা হলো রিনিউয়েবল এনার্জি নবায়নযোগ্য শক্তি অনেকগুলি, যেমন বায়োগ্যাস, সোলার, উইন্ড পাওয়ার, তারপরে ইনপ্রোকোপিস্টো, হাইড্রো পাওয়ার, এরকমই এই অপশনগুলি। এখানে হলো মেনলি অ্যানিমেল ওয়েস্ট থেকে আমরা যে যেটা বায়োগ্যাসটা পাচ্ছি, এটা রিনিউয়েবল এনার্জির একটা সোর্স। এটা এখন হলো একটা ইকুইভ্যালেন্ট আছে, এটা হলো মিথেন CH4, কার্বন হলো এবং হাইড্রোজেন তিনটা। এটা হলো রাসায়নিক এটা যারা রসায়ন করছে ওই বিষয়, এটা মিথেনটাকে ওইভাবে এসে এটা গ্যাসটা, এটা একটা ইকুইভ্যালেন্ট আছে 1 মিটার কিউব গ্যাস। আমাদের গ্যাসটা মোটামুটি 60 থেকে 70% আমাদের দেশে। যেমন আপনার লাইনের গ্যাসে যে মিথেন থাকে প্রায় 95% আপ। আবার অনেকগুলি যেমন এই যে সিলিন্ডারে যেটা আপনারা LPG করেন, সেখানে মিথেনের কিন্তু অনেক বেশি, 97 থেকে 99, 100% কেউ বলে না এটা। আর আমাদের কিন্তু 60 থেকে 70% মিথেন হয়। প্রথম দিকে কিন্তু মিথেনের পরিমাণ অনেক কম থাকে, এটা ধীরে ধীরে এটা ঠিক হয়। এখানে আমরা দেখছি 1 মিটার কিউব 60% মিথেন, যেটা এটা ইকুইভ্যালেন্ট গ্যাস হলো আপনার It's training today, right? Okay. Ask question. Whatever questions you have, ask one question. Ask. এটার ইকুইভ্যালেন্ট হলো যে 1 মিটার কিউব বায়োগ্যাস দিয়ে আমরা ইকুইভ্যালেন্ট কি হবে, এই যে কেরোসিন যেটা আছে 0.76, ওটা 1 লিটার হলো আপনার হলো কেরোসিন। ইলেকট্রিসিটি যেটা আছে, অনেক সময় আমরা যে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সের অনেক দিনের কারেন্ট দিয়ে আমরা রান্না করি, বিদ্যুৎ দিয়ে, ওটারও একটা ইকুইভ্যালেন্ট করা হয়েছে 5.2 কিলোওয়াটের। এটা ফায়ার যেটা হলো 4.8, ফায়ার মানে যে কাঠ খড়ি যেটা, কাঠ জাতীয় যেটা, এটা 4.8 কেজি। হ্যাঁ, আর স্ট্রো মানে খের কুদা লতা পাতা, এটা 8.6 কেজি। যদি আপনি পুরান ওই 1 মিটার কিউব গ্যাসের ইকুইভ্যালেন্ট পাবেন, এরকম এটা ইকুইভ্যালেন্ট দেওয়া হয়েছে এটা। আর এই স্লাইডটা থাকবে, এটা সবার জন্য উন্মুক্ত, আপনারা যে কেউ এটা দিতে পারবেন জোবাইল। এখন আসলে বায়োগ্যাসটা কেন দরকার আছে, হোয়াই বায়োগ্যাস? হ্যাঁ, তো এইটার যে বিষয়টা প্রেক্ষাপটে যেটা আসছে সেটা হলো মাশাআল্লাহ আমাদের ক্লাইমেটটা কিন্তু অনেক ভালো। ক্লাইমেট বা তাপমাত্রা আমাদের এখন যত বেশি গরম হচ্ছে, যত বেশি গরম হবে আমাদের গ্যাস প্রোডাকশন কিন্তু মাশাআল্লাহ কি হবে, বাড়বে। অর্থাৎ আপনি যত বেশি গরম থাকবে তত বেশি পচবে, যত বেশি পচবে তত বেশি আমাদের বিভিন্ন রকম গ্যাসটা হবে। বিশেষত আমাদের দরকার হলো মিথেন। এটা তাই এই জন্য আওয়ার ক্লাইমেট সুইটেবল ফর বায়োগ্যাস প্রোডাকশন, বিশেষত বাংলাদেশ আসপেক্টে। আর আরেকটা হলো ভালো আশার বাণী হলো, আমাদের ওই ভাই ওদিন রেডিসনে ছিলেন, আমাদের আলামী ভাই দুই দিনই কথা আসছে। এখন সব শিল্পপতিরাই কিন্তু ডেইরি খামার করতে, এটা শিল্পপতির কথা বলছি, এবং মিড লেভেল থেকে শুরু করে এই লেভেল তো সব মাশাআল্লাহ আমাদের কিন্তু গরু বাড়তেছে, গরু বেশ বাড়তেছে। আজ থেকে 10 বছর আগে কিন্তু এই গরু, যেমন এই যে এই গরু বাড়তেছে বলেই কিন্তু গত বছরও কিন্তু গরুর কোরবানির সময় দাম কম ছিল, এবারও কিন্তু আগেই বলতেছে যে সারপ্লাস এরকম। তাই এটা জানি না এটা কোন আঙ্গিক, কিন্তু হ্যাঁ অবশ্যই গরু এটা। এই জন্য কথাটা আসলো, আমাদের গরু বাড়তেছে, গরু যত বাড়বে, একটা ডেইরি ফার্ম যত বাড়বে, আমাদের তত বেশি আমরা গোবর পাবো। এটা মূল কথাটা হচ্ছে র মেটেরিয়ালস আর ইজিলি অ্যাভেলেবল, ডে বাই ডে ইনক্রিজ দ্য ডেইরি ফার্ম।
ডেয়ারি ফার্মটা আমাদের দেশে মাশাআল্লাহ বাড়তেছে। আর টেকনোলজি সিম্পল লোকালি অ্যাভেলেবল, এটা আমরা হলো টেকনোলজিটা আসলে চাইনিজ টেকনোলজি। আমরা একটা সফটওয়্যার বেস করে এটাকে ডিজাইন করে, আমি নিজেও চায়নাতে দুবার ট্রেনিংয়ে গেছি, আমাদের এই কলিগ ও চায়নাতে গেছিল ট্রেনিংয়ে। তো এখানে এই এখন আমরা কাজ করতে করতে এমন হয়েছে অবস্থা যে এটা কোনো বিষয়ই না, এটা বুঝতে পারছেন এটা, এবং অনেকেই কাজ জানে। কিন্তু হ্যাঁ, শুধু রাজমিস্ত্রি দিয়ে কিন্তু কাজ করানো যাবে না। এই কাজ যেমন আমরা ধন্যবাদ দিই আমাদের আমাদের ভাইকে, সুজন ভাইকে, এবং আমাদের এই আর ভাই একদম ফিল্ডে ছিলেন, আমাদের অনেক সাপোর্ট দিচ্ছেন। আমার এত ট্রেন আপ রাজমিস্ত্রি রাজন আপনারা অনেকেই দেখছেন, এর মধ্যেও কাজের মধ্যেও কিন্তু ভুল কিছু করছে, কিন্তু শুধু রাজমিস্ত্রি, কিন্তু ও কিন্তু প্রায় 16-17 বছর ধরে কাজ করে, এর মধ্যেও কিন্তু ও ভুল এটাই হবে, ও তো আনএডুকেটেড, ও যদি শিক্ষিত। এই জন্য শুধু রাজমিস্ত্রি দিয়ে কাজ করতে হবে না, একটা প্রতিষ্ঠান লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, ইনভলভমেন্ট আমরা মিলে ঝিলে ইনশাল্লাহ করার চেষ্টা করছি। এই জন্য হলো টেকনোলজি সিম্পল অ্যান্ড লোকালি অ্যাভেলেবল, সবই জায়গায় আছে, সব জায়গায়। বাংলাদেশে প্রায় 42টা প্রতিষ্ঠান এই বায়োগ্যাস নিয়ে কাজ করে, লাইক গ্রামীণ শক্তি, তারপরে এখানে আরএসএফ, এখানে আরডিএ, তারপরে অনেক অনেক প্রতিষ্ঠান আছে, হ্যাঁ এরকম। তা এরপরে আছে কি, এটা রিসার্চের কিছু কথা আছে, যে ওই যে আমরা যেটাই বলছিলাম, এটা অনেক বেশি সায়েন্টিস্টদের কথা, যে 4 নাম্বারটা, সে হলো পাউডারের ভিতরে অনেক কিছু হেভি মেটাল আছে, অনেক কিছু আছে, যেটা আমরা যদি ডাইজেস্টারে দিই তাহলে এটা আমাদের জন্য ভালো হয়। তারপর আরেকটা আগেই বলছি যে একটা স্টাডিতে কিছুদিন আগে, যে ওপেন জায়গায় থাকলে কিন্তু আমাদের ইয়ে থেকে, গোবর থেকে মিথেনটা হয় এটা। তারপরে এটা হলো একদম অত্যন্ত রুরাল, যে গ্রামে, এটা শহরের সুবিধা, গ্রামে অর্থাৎ ন্যাচারাল গ্যাসের মতো রুরাল জায়গাতে, একদম গ্রামে আমরা, অর্থাৎ গ্রামে বসে শহরের সুবিধা, এরকম। শর্টেজ অফ ইলেকট্রিসিটি অনেক জায়গায় আছে, কিন্তু আমাদের কয়েকটা চট্টগ্রামের দিকে, এটা তো খামারি আছে, তারা হলো কিন্তু এই যে বায়োগ্যাস দিয়ে তারা হলো এই এটা তারা পাওয়ারটা, অনেকটাই পাওয়ার তারা কাজে লাগায় এখানে। এই জন্য শর্টেজ অফ ইলেকট্রিসিটি এটাও করা সম্ভব। যেমন প্যারাগনের কথা বলতে আপনারা জানেন, প্যারাগনের পোল্ট্রি যে লিটার থেকে কিন্তু অনেক আগে, আজ থেকে প্রায় 13 বছর আগে বায়োগ্যাস প্লান্ট করা হয়েছে, ওটা বড় আকারে, পুরোটা চাইনিজ টেকনোলজি। ওইটা দিয়ে কিন্তু যে জেনারেটর, ওই বায়োগ্যাসের কোনো প্রবলেম হয়নি, জেনারেটরের কোনো হাত দিতে, ডেলিগেটেড জেনারেটর, তাও ফ্রম চায়না থেকে আনা হয়েছে এটা। তো এরকমই এটা বড় আকারে, এটাও সম্ভব। আশা করি ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা বেঙ্গল মিটেও বিশাল বড় খামার হবে, বিশাল কিছু হবে, বড় আরো প্ল্যান্ট হবে, তখন ইনশাল্লাহ এটাতে আরো উঠে যাবো। এরপর ওভারঅল কিন্তু এনভায়রনমেন্টটাকে আমরা ডেভেলপমেন্ট অফ এনভায়রনমেন্ট আছে, কিন্তু এই যে এলডিডিপি আপনাদের সঙ্গে যে আসছে, এটা কিন্তু একটা এনভায়রনমেন্টেরই একটা প্রজেক্ট, এটা পুরোটাই কিন্তু ক্লাইমেট চেঞ্জ, প্রজেক্টের নামই কিন্তু হলো ক্লাইমেট রেসিলিয়েন্স, হ্যাঁ এটা হলো এনভায়রনমেন্ট রিলেটেড পুরোটা। এই জন্য আমাদের কিন্তু এনভায়রনমেন্টটাও ভালো থাকবে ওভারঅল সব কিছুতেই। এরপরে আসছে হলো যে কথা আমরা আগেও একটু বলছিলাম, আমাদের ইউটিলাইজেশন অফ দ্য বায়োগ্যাস, এটা কুকিংয়ে, যে কুকিংয়ে আপনারা দেখছেন আপনাদের তো অনেক রান্না হচ্ছে, এখানেও হচ্ছে, এখানে আরও জায়গায় আপনারা দিতে পারবেন, লাইটিংটাও আছে। এরপরে আছে পাওয়ার জেনারেশন হবে, এরপরে লাস্টে আছে ট্রান্সপোর্ট ফুয়েল। এই জায়গাটা বাংলাদেশ জিরো, এই জায়গাটা ট্রান্সপোর্ট ফুয়েল, এটা আমাদের আরডিএ এর একটা প্রজেক্ট ছিল 105টা বায়োগ্যাস প্ল্যান্ট করার জন্য। তারা প্রজেক্টটা করছে সব জায়গায়, কিন্তু লাস্ট মুহূর্তে এসে তারা কিন্তু তাদের একটা এক্সপেরিমেন্টের ছিল যে এই ইয়েতে গাড়িতে তারা গ্যাসটা দিবে, ট্রান্সপোর্ট ফুয়েল, এটা বলতে অনেক ইকুইপমেন্ট লাগে। ইকুইপমেন্টগুলি আনছে প্রজেক্ট শেষ হওয়ার 2.5 মাস আগে, এই তাদের এই বগুড়া অফিসে আসছে। প্রজেক্ট 2.5 মাস এটা শেষ হয়ে যাবে, আর হয়নি, এরা মনে করছে প্রজেক্টটা এক্সটেনশন হবে, কিন্তু প্রায় 10 কোটি টাকার ইকুইপমেন্ট হয়েছে। এটা শুধু পৃথিবীর সব জায়গায় কিন্তু এই যে ট্রান্সপোর্ট ফুয়েলের এটা, অর্থাৎ গাড়িতে গ্যাস যাবে বায়োগ্যাস, এটা কিন্তু গভর্নমেন্ট করে। আপনারা যেমন এই যে দেখবেন যে সুইডেনের 45% গাড়ি চলে কিন্তু বায়োগ্যাস দিয়ে, সিবিজি দেওয়া, সবুজ রঙের গাড়ি। আপনার হলো জার্মানির অনেক জায়গায় আছে কিন্তু এটা দিয়ে চলে, আমাদের দেশে এখনো হয়নি, ইনশাল্লাহ এটা হবে। আমরা ওই জায়গাটাই 4 নম্বরে আমরা জিরো, একটা জায়গা হবে, কিন্তু এটা সম্ভব। এবং চায়না তো আপনি ওই দিন আমাদের ওই যে সিটিসি রব্বানি সাহেব বললেন যে আপনারা ইন্ডিয়াতে দেখে আসেন, ইন্ডিয়াতে কিন্তু ট্রান্সপোর্ট ফুয়েলের টেকনোলজিটা অনেক আগে গেছে। আশা করা যায় আমি যখন একটু ফ্রি হবো 2-3 মাস পর, তখন দেখি যদি আল্লাহ বাঁচায় রাখে, এটা আমরা একটু ভিজিট করবো। আমরা কয়েকটা কোম্পানির সাথে কথা আছে, তারাও ইনভেস্ট করতে চায় ট্রান্সপোর্ট ফুয়েলের এই জায়গাটায়। তো এখানে ট্রান্সপোর্ট ফুয়েলের এখানে, অর্থাৎ এই যে আপনারা মূল কথা হলো যে আমরা যে সিএনজিতে যে গ্যাসটা দিই,
ওই গ্যাসটা তো লাইনের গ্যাস। এখন আমরা কিছু আনতেছি কি যে এলপিজি যেটা আনতেছি ঠিক একই, ওইটা তো আমাদের মিথেন, এটাও মিথেন। এখন ওই মিথেনটাকে কিভাবে আমরা আনবো, এটা টেকনোলজিটা ওটা হলো বিশেষত ইয়েরা আপনার চাইনিজরাও এক্সপার্ট, তার চেয়ে মোর বেশি এক্সপার্ট হলো ইউরোপিয়ান লোকজন। ইউরোপের তো সুইডেনে অনেক আগায় গেছে, যেটা জার্মানির চেয়েও বেশি আগায় গেছে এটা। তো এই জায়গাটা হলে এটা সম্ভব এটা। তো এর মধ্যে ট্রান্সপোর্ট হুইলের মধ্যে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, ওয়াটার এগুলো কিন্তু করতে পারি। যেমন আমাদের এখানে যে জেনারেটরটা আছে এখানে কিন্তু হাইড্রোজেন সালফাইড এবং ওয়াটার রিমুভ করার জন্য কিন্তু ফিল্টার দেওয়া আছে এখানে, আপনারা দেখবেন এটা। এই বড় ছোট সব জায়গায় এটা লাগবে। এরপরে আছে হলো এটা টেস্ট রেজাল্ট। আমাদের বাংলাদেশের দুটো জায়গায় ল্যাব আছে, একটা হলো বুয়েটে আছে আর একটা হলো এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আছে, যেটা হলো ময়মনসিংহ এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে, ওখানে হাব আছে। এটা ডেলিডা আইএফসি এবং ডেলিডা সাপোর্ট করছে বাংলাদেশে। খুব সুন্দর অত্যাধুনিক মেশিনারিজ আছে এখানে। এখানে দেখা যাচ্ছে যে আপনার ইয়েটা টেস্ট রেজাল্টে আরেকটা স্লাইড পাবেন হবে, সেটা মিথেনে ন্যাচারাল গ্যাসে কত 95 থেকে 98, বায়োগ্যাসে 60 থেকে 70, কার্বন ডাইঅক্সাইড সেকেন্ড ইস্যুতে, সেটা হলো ন্যাচারাল গ্যাসে অনেক কম, আমাদের বায়োগ্যাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা অনেক বেশি। হাইড্রোজেন সালফাইডটা যেটা পচা ডিমের নেয় আমরা ছোটকালে পড়ছি, সেটা হলো ন্যাচারাল গ্যাসে মোটেই নেয়, আমাদের বায়োগ্যাসে কিছুটা আছে। তারপরে নাইট্রোজেন, এখানে ন্যাচারাল গ্যাসে কিছু আছে, বায়োগ্যাসে তার চেয়ে তুলনামূলক বেশি। হাইড্রোজেনটা সেটা হলো আপনার ন্যাচারাল গ্যাসে মোটেই নেয়, আপনার হাইড্রোজেন এটা আছে, বায়োগ্যাসে আছে। আর একটা আছে যেটা ওয়াটার, যেটা এটা হলো ন্যাচারাল গ্যাসে খুবই কম, আমাদের এই ইয়েটা বায়োগ্যাসও সেখানেও আপনার আছে। এই বিষয়টা এগুলো টেস্টটা বুয়েট এবং হলো আপনার ইয়ে প্রায় দুই জায়গায় টেস্ট করে এখানে একটা এই প্রায় কাছাকাছি পর্যায়ে চলে আসছে। আচ্ছা ভাই, একটু এখানে যে কার্বন ডাইঅক্সাইড বেশি, এটা তো ইয়ার জন্য ক্ষতি হচ্ছে না পরিবেশের জন্য? ও কার্বন ডাইঅক্সাইড যে যেখানে যেটা হচ্ছে, যেটা কার্বন ডাইঅক্সাইড এটা তো আমরা তো আমাদের গাছের সাথে তো একটা সম্পর্ক আছে, যেটা আছে ওই গাছ কিন্তু এটা অ্যাবজর্ব করে নেয়। এটা তা নিচ্ছে, কিন্তু আমি তো মানে প্রডিউস করতেছি, তাইলে হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড না, কার্বন ডাইঅক্সাইডটা আপনার ইয়ে থেকে যেটাই হোক আপনার এই পরিমাণটা ওই জায়গাটা, এবং এটা তো দেশের বাইরে অনেক স্টাডি আছে, ওই জোনগুলি তারা দেখছে যে আপনার বায়োগ্যাস যখনই করবেন এটা মিথেন তো এটা পাচ্ছেন কার্বন ডাইঅক্সাইড, কিন্তু ওই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু আপনার আশেপাশে যে গাছপালা আছে এগুলো কিন্তু ওরা অ্যাবজর্ব করে নিয়ে যায়। এটা যদি গাছপালার পরিমাণ যদি বেশি থাকে তাহলে অ্যাবজর্ব করবে, আদারওয়াইজ উল্টা এফেক্ট করবে। তা তো অবশ্যই, এটা তো অবশ্যই থাকবে এটা। যেমন আপনার মিথেন যদি ওপেনে ছেড়ে দেন, কত এর চেয়ে বড় ডেঞ্জারাস কিন্তু এইটা, যদি আপনি ছেড়ে দেন ব্যবহার না করেন। যেমন আমরা বারবার বলছি যে আমাদের যে কলিগ বলা হয়েছে যে লাইন করতে গিয়ে কোনো রকম জানি লিক না থাকে। আমি নিজেও আজকে এখানে আসার আগে কয়েক জায়গায় দেখলাম এটা মাশাআল্লাহ নাই, কিন্তু এখন নাই যে সামনে হবে না তা না, অবশ্যই এটা লিকটাই স্বাভাবিক। এর লিক হলে ওখান থেকে টিকটিক করে একটা চুলের 4 ভাগের 1 ভাগ যদি ছিদ্র থাকে ওখান থেকে গ্যাস বাইরে দেবে, এই জন্য ওইটা করা যাবে না। আর কার্বন ডাইঅক্সাইডটা এটা এইভাবেই আসছে, কিন্তু হ্যাঁ এগুলো টেস্ট রেজাল্টে যে এই ন্যাচারাল গ্যাস এইটা, বায়োগ্যাস এইটা, বুঝতে পারছেন? সেক্ষেত্রে বায়োগ্যাস যদি আমি ইউজ করতে চাই আমার বেশ পিউরিফিকেশনের প্রয়োজন আছে। তা তো অবশ্যই থাকবে। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কার্বন ডাইঅক্সাইড মেন একটা ইস্যু। হ্যাঁ গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কার্বন ডাইঅক্সাইড মেন একটা ইস্যু। আর আমরা বলছি যে এটা ক্লাইমেট রিজাইলেন্স, যেটা আপনার পরিবেশের সাথে সহিষ্ণুতা, কিন্তু সেই জায়গাতে আমরা ভালো একটা অ্যামাউন্টে কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্রোডিউস করতেছি। কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইড ওটা করতেছি, কিন্তু আমরা মিথেনটাকে তো কিন্তু আরেকটা কমাই ফেলতেছি। আবার আমার এত পার্সেন্ট মিথেন হয়, মিথেনটা পুরোটাই কিন্তু আমি ইউজ করতেছি, বার্ন করতেছি, আমি ধরেন কোনো না কোনো ভাবে এটা কমাচ্ছি। আপনি পুরো 100% আপনি যদি গোবরটা থাকি তো কিন্তু মিথেনের করতেছে, কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন রকম করতেছে, কিন্তু আপনি কিন্তু 60 থেকে 70% মিথেন আপনি কমাচ্ছেন হচ্ছে, ওটা কিন্তু আপনি কি করতেছেন, আপনি কিন্তু ইনভেস্ট টাকা পয়সা খরচ করে করতেছেন না, ওইটাকে আপনি রান্না বিদ্যুৎ দিতে যাচ্ছেন, তা তো কমাইতেছেন। এই স্ট্যান্ডার্ড কি আসলে আপনার মিথেনের যে স্ট্যান্ডার্ড কত না 92 একটা ইয়েতে ও না, মিথেনের এটা শুনেন, এটা হলো ন্যাচারালি ওই মিথেনটাকে জার্মানিতে এরা করে কি অক্সিজেন দেয়, কারণ CH4 এর সাথে যদি অক্সিজেন করা যায় এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কিন্তু আপনার মিথেনের রেশিও কিন্তু বেড়ে যায়। এটা অনেক ইকুইপমেন্ট আছে দেশের বাইরে, অনেক আছে এটা, আর দেশের বাইরে তো অনেক স্টাডি হয়, আমাদের দেশে তো কোনো স্টাডি হয় না। আগে BCSI যখন আমি 8 বছর চাকরি করছি সায়েন্স ল্যাবরেটরিতে, তখন আমাদের সময় যে স্যাররা ছিলেন স্টাডি করতে প্রচুর, গভর্নমেন্টও টাকা দিত, এখন গভর্নমেন্ট টাকাও দেয় না, আর যারা আছে এটাও হয় না, এখন টোটালি কোনো স্টাডি হয় না। কিন্তু যা দুটা হয় ওই এগ্রিকালচার ইউনিভার্সিটি আর বইটা এখনো চলতেই আছে, চলবে ইনশাল্লাহ আমাদের ইয়েতে। কিন্তু এটা নিয়ে প্রচুর পড়াশোনা দরকার। আমি তো চাই যে এই সেক্টরের লোকজন আসুক,
কিছুদিন আগে যে ঢাকা ইউনিভার্সিটি যে এনার্জি ইনস্টিটিউট তাদেরকে বলা হলো যে আপনারা আরো বেশি হন, যে ইন ফিউচার আমাদের কিন্তু দরকার আছে তো টেকনোলজি। আচ্ছা, এরপরে হলো আমরা যাই, একটা স্ট্র্যাটেজি হলো গভর্নমেন্টের একটা স্ট্র্যাটেজি, একটা হলো ডোমেস্টিক বায়োগ্যাস প্ল্যান্ট আর একটা হলো কমার্শিয়াল বায়োগ্যাস প্ল্যান্ট। এটা হলো গভর্নমেন্টের প্ল্যানিং কমিশন থেকে করা। আপনারা জানেন যে এটা আগে বিসিএসআই করতো, বিসিএসআই আর সায়েন্স লেভেলে আমরা যখন কাজ করছি, ফিল্ড লেভেলে আমরা কাজ করছি, পরে গভর্নমেন্টের কথা হলো যে না, সায়েন্স ল্যাবরেটরি হলো গবেষণা করবে, তারা ইমপ্লিমেন্টেশনে যাবে না, পরবর্তীতে তাদেরকে আর কোনো প্রজেক্ট দেওয়া হবে না। এই প্রজেক্টটা চলে গেছে ইটকলের কাছে। ইটকল এর আগে গেছিল আপনারা জানেন যে এলজিইডি ভাই আমরা একটু শুনি আমরা। আচ্ছা, এলজিইডিতে গেছে, এলজিইডিতে ছোট প্রজেক্টে যা বলতে চাই না, ছোট অ্যামাউন্টের টাকা হলে এটা ওরা অ্যাকসেপ্ট করে নাই। ইটকল করলো, এখন ইটকল অনগোয়িং তারা করতেছে, খুব যে এটা ভালো করছে তা না, আরও কিছু প্রতিষ্ঠান আছে। এই জন্য এটি হলো যে 1.6 মিটার কিউব থেকে 4.8 মিটার কিউব, এটি হলো আমাদের ডোমেস্টিক বা পারিবারিক রান্নার বায়োগ্যাস। আর একটা হলো কমার্শিয়াল বায়োগ্যাস 6 মিটার কিউব থেকে শুরু করে 1000 মিটার কিউব, যেটা এটাকে যত উপরে যত যাবে সবই কমার্শিয়াল বা ইনস্টিটিউশনাল বায়োগ্যাস বলি আমরা এটা। আচ্ছা, এরপরে আমরা একটা ডিজাইন, মোটামুটি আমরা তো এই যে ডিজাইনটা করি সবই চাইনিজ মডেলের ডিজাইন। আপনাদের যে বায়োগ্যাস আপনারা সবাই মনে হয় সবাই তো দেখছেন না বায়োগ্যাস আপনাদেরটা, তাহলে এটা নিয়ে আর কিছু বলার কিছু নাই। এটা ঠিক এটা বড় ছোট বিভিন্ন ভাবে এই বায়োগ্যাস প্ল্যান্ট। এটা একটু আপনি এক্সপ্লেইন করেন, এটা আমাদের দরকার। আচ্ছা, এটা হলো আমরা মাশাআল্লাহ এদিকে গোবর দিচ্ছি, আমাদের দুইটা পাইপ আছে, একটা হলো মোটা একটা পাইপ আছে 10 ইঞ্চি আর একটা হলো 6 ইঞ্চি, আমরা দুই দিক দিয়ে দেওয়া আছে। এখানে আমি ধন্যবাদ দিই আমাদের জুবায়ের ভাই এবং আমাদের ইমরুল ভাই, যে খুব টেকনিক্যাল বিষয় নিয়ে আমরা যখন কাজ করব তার আগে অনেকবার সাভারের কনফারেন্স কল হয়েছে, কোথাও একটা কোথাও দুইটা, একটা পর্যায়ে আসা হয়েছে যে এখানে আপনাদের দুইটা পাইপ দেওয়া হয়েছে। তো এটা একটা নির্দিষ্ট মাপের, এখানে আপনার 150 মিটার কিউবের বায়োগ্যাস প্ল্যান্ট হয়েছে আপনাদের এখানে। এটা পার ডে হলো আমার হলো 4035 অর্থাৎ 4 টন হলো আপনার গোবরের এভাবে করা হয়েছে। তাই নিচেরটা হলো এখানে হলো এটার বটম ডোম, এটা হলো ডাইজেস্টার, এই জায়গাটা একটা আছে হলো আমাদের এখানে গ্যাস চেম্বার, আর এটা হলো রিজার্ভ চেম্বার, দুটো মিলে এখানে গ্যাস চেম্বারটাকে বলা হয়েছে এটা। আর এখান থেকে যখনই আপনি গোবরটা দিবেন, এই যে গোবরটা দিচ্ছেন আপনারা, এই গোবরটা পুরোটাই ফুলফিল হয়ে অ্যানারোবিক, এখানে কোনো রকম এখানে লিকুইড করা হয়েছে। আপনারা দেখছেন এখানে আমাদের ভাই তো অলওয়েজ ইনশাআল্লাহ দেখছেন আমাদের এই জায়গাটা এত লিকুইড, 3 বার প্লাস্টার, ইভেন আমি আরো 2 বার বেশি করাইছি এবং রং 2 বার করাইছি, এটার ভিতরের সাইড প্লাস্টার। এরপরে হলো উপরে আবার বসে একটু লিকুইড করার চেষ্টা করছি আমরা। এরপরে যে ভুল হবে না তা না, এটা স্বীকার করলে অবশ্যই ভুল হইতেই পারে, কিন্তু আমরা চেষ্টা করছি এটাকে অবশ্যই চেষ্টা করতে হবে লিকুইড করার জন্য। এখন বায়ুশূন্য অবস্থায় আমরা গোবর দিছি, এই গোবরটা এখান দিয়ে আমরা দিতেছি আপনাদের এখানে। হ্যাঁ, গোবরের মধ্যে এখন কালকে আমরা যখন ডিওয়াটারিং মেশিন কথা প্রসঙ্গ হলো, ডিওয়াটারিং মেশিনে এখানে যে স্লারিটা বের হবে এই অপশনে একটু পরে আসতেছি, পরে বলতেছি এটা। তো এখন হলো এইটা আমরা গোবরটা দিলাম, এই জায়গাটা হলো এটা অ্যানারোবিক কন্ডিশনে এখানে কি করব। আমরা যখন দেশের বাইরে ট্রেনিং এ গেছি তখন কাচের মধ্যে ওরা দেখছে ওই যে কোন জায়গায় ময়লা রাখে না, আপনারা দেখছেন না ওই যে ইয়ের ভিতরে ওই যে ডাস্টবিন বাসা 4-5 দিন যদি থাকে সাদা সাদা যে পোকা যেটা, ওটা কিন্তু একটা ব্যাকটেরিয়া, এটা বুঝছেন। ঠিক ওইটা গ্লাসে ওরা আমাদের চায়নাতে যখন 3 সপ্তাহ ট্রেনিং হয়েছে দেখাইছি যে এই দেখো এগুলোই কিন্তু কাজ করে, এগুলোই পচনের কাজ করে, এগুলোই ব্যাকটেরিয়া। অ্যানারোবিক মানে এই একটা ব্যাকটেরিয়া কাজ করে এবং এটাকে পচানোর সাহায্য করে। বসে ওই যে আগে যেটা বললাম যে কার্বন ডাইঅক্সাইড আমাদের মিথেন হয়, তখন বিভিন্ন রকম গ্যাসগুলি হয়, এই গ্যাসগুলি হয়। তো এটা হলো এমনভাবে ডিজাইন, এটা গ্যাস চেম্বার, এটা রিজার্ভ চেম্বার, এই টোটালটা হলো গ্যাস স্টোরেজ। তো ও এখান থেকে যখন দিবেন, ও গ্যাস হওয়ার পরে ও একাই প্রেসারে এখানে যাবে, এটা এই কাজ করে উপর দিকে উঠবে, আবার যখন উপর দিকে উঠবে ও গ্যাস হওয়ার পর ও আবার এই দিকে বের আউটলেট প্যাসেজ, এই দিকে এই হাইড্রোলিক চেম্বারের যে একটা ভলিউম, গ্যাস চেম্বারের ভলিউম 1, ও একাই কিন্তু প্রেসারে বেরিয়ে চলে যায় আমাদের ওই যে এখানে। এবং এটা হলো আমাদের ফার্টিলাইজার পিচ। এই জায়গাতে যে গোবরটা দিবেন, এই জায়গাতে এটা 40 থেকে 45 দিন পর বের হয়ে আসে। রিটেনশন টাইম বা স্থায়িত্ব কাল বলি আমরা 40 থেকে 45 ডেজ বাংলাদেশের আসপেক্টে এটা। অর্থাৎ এই গোবরটা আপনি একাই বেরিয়ে চলে যাবে এই জায়গাতে 40 থেকে 45 দিন পর। তো এটা হলো আমাদের ডাইজেস্টার। এই ডাইজেস্টারের এই জায়গা, এটা গ্যাস চেম্বার, রিজার্ভ চেম্বার, ইনলেট, এটা হাইড্রোলিক চেম্বার, এই জায়গাটা স্ল্যাব দেওয়া আছে, এটা স্লারি পিচ। এই জায়গাটা এইভাবেই আছে।
আচ্ছা, গ্যাস স্টোরেজ চেম্বারের ক্যাপাসিটি কত কিউবিক মিটার গ্যাস ওইখানে জমা রাখতে পারবে? না, এখানে আমাদের যে গ্যাসটা যে এটা হচ্ছে যেটা আমাদের ধরুন 150 মিটার কিউব যে গ্যাসটা আছে ওই গ্যাসের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আপনার এই জায়গাটায় এটা করা আছে। যতটুকু গ্যাস চেম্বার আবার রিজার্ভ চেম্বার ওটা থাকে। আপনার রিজার্ভ চেম্বারে রিজার্ভও থাকবে গ্যাসও থাকবে। এটা একটা আমাদের যে আপনাদের যে ডিজাইনটা আমরা যেটা দিচ্ছি এটা মানে 2D যেটা ডিজাইন এটা আমাদের সফটওয়্যার আলোকে দিয়েছে। সফটওয়্যারটা মানে আপনাকে দিচ্ছিলাম একটা, এখানে গরুর গোবর এটা দিলে পরে অটোমেটিক ডাইমেনশন চলে আসে, এটা ডায়া কত এই কত সবগুলো চলে আসে। আপনি বুঝলাম। এখন এই স্টোরেজ ট্যাঙ্কে কি আমি গ্যাস রাখতে পারবো? স্টোর হয়ে থাকবে? স্টোরেজে স্টোর থাকবে এটা। এই স্টোরে কিন্তু ও চাপ দেয়, প্রেসার দেয় আপনাকে। তাহলে সেখানে কতটুকু থাকবে? না, এখানে থাকবে হলো আপনার স্টোরে থাকবে 150 মিটার কিউব গ্যাস, আর আপনার এখানে গ্যাস চেম্বার এখানেও থাকবে স্টোর। টোটালটাই হলো আপনার 300 তে এখানে গ্যাস থাকতেছে। এখানে 300 কিউবিক মিটার গ্যাস আমার গ্যাস এখানে থাকতেছে। গ্যাসের উপরে এই জায়গাটায় থাকতেছে হলো 150 পরে থাকতেছে 150, আর নিচের যেটা থাকতেছে ওটা হলো গোবর এবং পানি থাকতেছে। এবং এটা কতটুকু থাকতেছে ওই যে আপনার 4034 কেজি আসে, ধরেন 4 টন থাকতেছে। 4 টনের সাথে 4 টন পানি, এবং এটারই হলো আপনার রিটেনশন টাইম ধরতেছে 40 থেকে 45 দিন। আপনি 4 টন করে যদি হয় তাহলে 40 যদি গুণ দেন ওটার ক্যাপাসিটিটা ওই পরিমাণ। এটা তাহলে 4 টনকে গুণ দিব নাকি 8 টনকে দিব? না, এটা হচ্ছে গোবর। 4 টন আমার গোবর, আবার 4 টন পানি। এটা তাহলে 8 টন হচ্ছে 8 টন। 8 টন এটা 432, অর্থাৎ 320 টন ক্যাপাসিটি হলো এই জায়গাটার মধ্যে। এটা ক্যাপাসিটিটা বুঝতে পারছেন? এটা যেমন আজকে আমরা ওখানে যাই দেখলাম যে মাশাআল্লাহ আপনাদের প্ল্যান্টে যে গ্যাস আছে হাইড্রোলিক চেম্বার দিয়ে দিতে বুদবুদ করে। আর বায়োগ্যাস প্ল্যান্ট এমন একটা টেকনোলজি, এমন একটা সেফ টেকনোলজি, ও কোনোদিন বাস্ট হবে না। আজকে আপনারা গ্যাস ইউজ করতেছেন না, এদিকটা বুদবুদ আপনারা গেলে দেখবেন যে বুদবুদ করতেছে, কিন্তু বুদবুদই করবে কিন্তু বাস্ট হবে না। আমি এটা বলতে চাচ্ছিলাম যে আমাদের রিজার্ভ যে এটা আছে যদি আমরা ব্যবহার না করি তাহলে এটা কি হবে? এই যে আপনার এই জায়গায় বুদবুদ করে বাইপাস এই যে বের হবে, কিন্তু বাস্ট হবে না। যে অনেক জায়গায় কয় যে বায়োগ্যাস প্ল্যান্ট বাস্ট হবে না, বাস্ট হবে না। এটা খুব সেফ টেকনোলজি। যে অনেক জায়গায় হচ্ছে সিলিন্ডার বাস্ট হয়, এই বাস্ট হয়, কিন্তু এটা নিশ্চিন্তে থাকেন আপনারা। এই বায়োগ্যাস প্ল্যান্ট কখনোই বাস্ট হবে না। এটাকে স্ট্রাকচার যদি নরমাল হতো তাহলে সম্ভব হতো না। স্ট্রাকচার হ্যাঁ তাও হতে পারে, কিন্তু আমরা তো আসলে চেষ্টা করছি কোয়ালিটিটা ঠিক রাখার। ওই দিন একটু গল্পে বলি, একটু গল্প নিয়ে। পরশুদিন এই ভাইয়ের চিনবে ভোকা, এটা ইউএসএডির একটা প্রোগ্রামে আমাদের একটা গোল টেবিল একটা মিটিং হয়েছে। টেবিলে আলাদা এক্সপার্টরা আসছেন, যারা ওদের ইউএস ভোকার এরা ওটা কিছু কাজ করবে। তো অনেকেই বলতেছে যে বায়োগ্যাস প্ল্যান্ট 1-1.5 বছর পর নষ্ট হয়ে যায়। তা আমি তো এটা আমি বিশ্বাস করি না, কারণ আমি তো দীর্ঘ 27 বছর এই প্রথম দিকে উন্নত চুলা, পরে 2-3 বছর পর বায়োগ্যাসে আবার হাত দিচ্ছি। যে তা আমি সাভারের ওই জায়গাতে একটু পরে দেখি যে আমাদের এক ভাতিজা মানে ওদেরকে একটা প্ল্যান করে দিচ্ছি। পরে বললাম তোমাদের প্ল্যানটা কতদিন আগে করে দিচ্ছি, প্রায় 17-18 বছর আগে। এটা হলো সাভারের জাহাঙ্গীরনগর গণ বিশ্ববিদ্যালয়ের পিছনে, ওখানে প্রথম ওদের প্ল্যানটা করার পরে আশেপাশে প্রায় 50টা হয়েছে। তো ওই ওরা ইনভাইট করছে, ও খুব ভালো একজন খামারি, ইয়াং ছেলে ভাতিজা। ওরা পরেও বলতেছে আমাদের 17 বছর একটা বায়োগ্যাস প্ল্যান্ট একটা হাতও দেওয়া লাগেনি, এবং ওদের প্ল্যান্টটা হলো প্রথম প্ল্যান্ট ওই গ্রাম, এবং আশেপাশে আরও প্রায় 50টা প্ল্যান্ট দেখা দিই। তখন ওই ফোরামে তখন একদম সবাইকে আমি নিয়ে তা বললাম যে দেখেন ওর কাছ থেকে হিস্ট্রিটা শুনে। এটা কি তাহলে সবচাইতে পুরনো বায়োগ্যাসের? না, এটা আমার এটা কাছাকাছি। হ্যাঁ, আমি ধরুন আজকে থেকে এই বলতে যে আমি প্রথম থেকে আমি জয়পুরহাটে ছিলাম, প্রায় জয়পুরহাটে যতগুলি বায়োগ্যাস মানে আমি তো মনে করি যে কিছু প্ল্যান্ট নষ্ট নষ্ট না মানে ব্যবহার মানে তার গরু নেই। অনেকেরই গরু আছে, অনেকের মুরগির খামারিগুলি নাই, বিভিন্ন অর্থনৈতিক কারণে প্রবলেম। কিন্তু টেকনোলজি বিষয়টা আমাদের প্রতিষ্ঠান আমরা চিন্তা করি, অনেকেই আছে, কিন্তু এই জন্য টেকনোলজিটা অবশ্যই যদি ঠিক থাকে, এবং আমাদের যে মডেল যেটা করি এটা 50 বছরে কিছু হবে না। আমরা যে এখানে যে কাজগুলি করছি, 1 নম্বর ইন্ডিয়া কাজ করছি, ভালো সিমেন্টে কাজ করছি, 3-1-এ কাজ করছি, 2-1-এ কাজ করছি, 1-1-এ কাজ করছি। সুজন ভাই ঠিক আছে না কথাগুলি? কোনোদিন আমরা 4-1-এ 5-1-এ কোনো গাঁথনি করছি কোনোদিন? এই আমরা এরকম কোয়ালিটি কাজ করছি, এরকমই কাজ করতে হবে। এবং একবার দেখবেন যে এটা আমরা বিল্ডিংটাকে 100 বছর বলি, আমরা মাটির নিচে তা আমরা 30 বছর ধরি। তাই যে প্ল্যানটা ওই দিনে আমরা পরশু দিনের প্রোগ্রামে একদম বাস্তব সবাইকে আমরা দেখাই দিলাম, ও ইনভাইটেড ছিল এই জন্য। তো এই জন্য বিষয়টা আমরা ইনশাল্লাহ মেনটেন যদি করা যায় তাহলে সব কিছু এটাই দেখছো। তাহলে এটা যাইতে পারে, আগাইতে পারে। একটু এখানে আমার কোয়ারি আছে, সেটা হচ্ছে যে
মনে করেন আমাদের 150 কিউবিক মিটার তো হলো 24 ঘন্টার ক্যাপাসিটি, রাইট? জি জি। আচ্ছা, এখন রাতেও তো তাহলে আমার গ্যাস প্রডিউস হবে, রাতেও তো প্রডিউস হবে, গ্যাস তো সবসময় প্রডিউস হতেই থাকবে, হতেই থাকবে। আচ্ছা, দিনের বেলায় আমি মনে করেন যে হচ্ছে যে ইউজ করলাম, ইউজ করার পরে এখন ল্যাপটপ আর যেটা থাকবে আমি রাতে জেনারেটর চালাবো। রাতে যেহেতু আমার কোনো ইউজেস নাই, ঠিক আছে, রাতে আমি জেনারেটর চালানোর পরে আমার স্টোরেজ ট্যাঙ্ক এমটি হয়ে গেল একদম। সকালবেলায় আমার তো আবার প্রডিউস হতে সময় লাগবে, তারপরে তো আমি সাপ্লাই দিতে পারবো নাকি? আপনি গ্যাসটা দেখবেন আপনার বায়োগ্যাসের অনেক জায়গায় আপনি এত বেশি ব্যবহার হতেছে, ব্যবহার হতে 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 দেখবেন যে গ্যাস অনেক কমে আসছে, নাই গ্যাস নেই। আপনি শুধু 10-15 মিনিট পর একটু রেস্ট দেবেন, দেখবেন যে আবার গ্যাস চলে আসছে। এটা হইতেই আছে, কিন্তু একটা সময় ধরেন আপনার এখন চুলা দুটো আছে, একটা সময় তো চুলা আপনাদের বাড়বে, আপনাদের জেনারেটরও বাড়বে, তাই না? আর আপনি বলতেছেন জেনারেটর তো দিনে না চালায় রাতে চালাবেন। হ্যাঁ, কারণ দিনের বেলায় মনে করেন যে আমার রান্না অনেক কাজ চুলা করবে। চলবে, ঠিক আছে, আমার হচ্ছে যে অনেক চুলা চলবে, এখানে 4টা চুলা, ওইদিকে 2টা, 6টা, আরো 2টা, 8টা চুলা চলবে, ঠিক আছে। তাহলে মোটামুটি দিনের বেলায় আবার হচ্ছে যে আমরা বাইরে লাইন দিব বাসা বাড়িতে, দিনের বেলায় আমার প্রচুর কনজাম্পশন, ঠিক আছে। তো দিনের বেলায় তো আমি জেনারেটর চালাইতে পারবো না টোটালি, জেনারেটর আমার চালাইতে হবে সন্ধ্যার পরে। তো সন্ধ্যার সময় আমি জেনারেটর চালাইতে চালাইতে কি রাতের মধ্যে আপনার হচ্ছে যে এই ট্যাঙ্কি খালি হয়ে যাবে কিনা? আপনার তো ভাই ক্যাপাসিটি 150 ঘনমিটার, আপনি তো অবশ্যই ওই ক্যাপাসিটির ভিতরেই তো ইউজ করবেন। হ্যাঁ, আমার জেনারেটর তো হচ্ছে যে 10 কেভি, 10 কেভি হইলে পরে 150 কিউবিক মিটারে কনজাম করে ফেলবে। চুলাতে কত কিউবিক মিটার ইউজ করতেছেন, বাকি কতটুকু আপনি জেনারেটর কয় ঘন্টা চালাইতে আমরা পারবেন? ওইটার একটা ক্যালকুলেশনে আসবো নি আমরা, ওইটা আমি কিছু আপনি যদি 8 ঘন্টা ইউজ করতে পারেন ওই ক্যাপাসিটি, আপনি তার ওইটা 24 ঘন্টা চালাইতে পারবেন। আমরা ওইটাতে আসবো নি, কিছু ক্যালকুলেশন আমি কিছু রাফ করছি, যে আপনি জানেন যে এরকম কিছু প্রশ্ন আসবে, আমি এটা নিয়ে সমাধান করব। ঠিক আছে। আগায় যাই আমরা, ঠিক আছে। ওইটা তাহলে বলবো। এটা নোট রাখেন আপনি, হ্যাঁ। একটা হচ্ছে যে ইয়া রাখেন, নোট নেন। হ্যাঁ, এটা আমি কিছু রাখছি, যে একটা প্রশ্ন দিয়ে এটা এখানে আছে অলরেডি, আমি ই করে রাখছি। যা কোশ্চেন হবে এগুলো হচ্ছে যে নোট করে আমরা এটা এসওপির মধ্যে ইনক্লুড করব। মূলত হচ্ছে যে 150 কিউবিক মিটার গ্যাস ধরে আমি শেষ করে ফেললাম, আবার পুনরায় এই 150 কিউবিক মিটার হইতে কত টাইম লাগবে? না, এটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি না এই মুহূর্তে ট্যাঙ্ক খালি হয়ে গেছে, কত মিনিটের ভিতরে আপনারা আবার 150 কিউবিক মিটার গ্যাস? না না, আচ্ছা, কত মিনিটের সময় না? না, আমরা আসলে ওই রকম তো, এটাও আপনি যে কথা বলছেন এটা রিসার্চের কথা। বিষয়টা হলো দেখবেন যে আপনি সকালবেলা দেখবেন যে কোনো রান্না বান্না হয়নি, কোনো কিছু হয়নি, আপনি রাত পর্যন্ত রান্না করছেন, সকালবেলা প্ল্যান্টে যায় দেখবেন যে অনেক বেশি স্লারি বেরিয়ে আসছে, পুরো গ্যাসটা কিন্তু ইউজ হয়নি, ও কিন্তু গ্যাস হইতে হইতে কিন্তু একটা ফুল হয়ে গেছে। এটা ব্যবহার করতে করতে কিন্তু ও নাইমে আসবে, দেখবেন যে হাইড্রোলিক চেম্বার এইদিকে, এটা নিচের দিকে আসছে, হাইড্রোলিক চেম্বার নিচে আসছে, ওইটা অর্থাৎ এটার সাথে কিন্তু এটা লেভেল আছে, এটা নিচের দিকে নামবে, ও গ্যাসটাও নিচের দিকে নামবে, এটাও নিচের দিকে নামবে। একটা সময় দেখবেন যে এত ব্যবহার হতে তো হাইড্রোলিক চেম্বার এই জায়গাটা একদম নিচে চলে আসছে, এটা আপ এন্ড ডাউন হয়। আপনারা খেয়াল করছেন কিনা দেখছেন না, এটা কিন্তু নেমে যায়, আবার কিন্তু গ্যাস হলে আবার কিন্তু উঠে যায়। এই যে স্লাইডগুলি হয়েছে কিন্তু ও কিন্তু একাই প্রেসারে বের হয়ে যায়। আপনি কিন্তু হাইড্রোলিক চেম্বার থেকে মাড পাম্প দিয়ে কিন্তু আমরা এই জায়গায় নেই নাই, কিন্তু একাই প্রেসারে যায়। এই জন্যই এটা হলো বিষয়টা আপ এন্ড ডাউন। এটা হলো হ্যাঁ, আপনার গ্যাসটা শেষ হয়ে গেছে, কমতেছে, আবার গ্যাসটা একদম কমে গেলে আপনার দেখা যাচ্ছে আপনি যদি 30 মিনিট অপেক্ষা করেন আবার গ্যাসটা আপনি পেয়ে যাবেন। এমটি হবে এরকম না, এরকম এমটি হবে, এমটি হতেও পারে, এটা ব্যবহার হবে তোমার যদি ব্যবহার হয়, অনেক বেশি ব্যবহার হয়। যেমন অনেক বেশি ব্যবহার হয় কীরকম, আমরা চিটাগাংয়ে 2টা বায়োগ্যাস প্ল্যান্ট করে দিয়েছি, এটা হলো পোল্ট্রি ওয়াইজ থেকে 72টা পরিবারে লাইন দেওয়া হয়েছে, এটা পোল্ট্রি, এখানে তাদের হলো 30,000 বার্ড আছে। তো এত ইউজ করতে 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 একটা সময় গিয়ে একদম গ্যাস থাকি না, আধা ঘন্টা পর মেন ইয়েটা বন্ধ করে দে, তারপরে এটা তো আমার স্পেসিফিক 150 উপর হবে না কিংবা নিচে, না না না, তাই না? এভাবেই করা হয়েছে। বেশি করার সুযোগ নাই আমার, আমাদের ওই লিমিটেশন পর্যন্ত 150 এটা থাকবে। আপনাকে আপনি ধরেন এটার যে ইকুইভ্যালেন্ট হলো এটা কত, 4 টন গোবর, 4 টন পানি, 1:1 রেশিওতে। আপনি কি করবেন, এর চেয়ে বেশি দিতে পারবেন, 10% বেশি দিতে পারবেন, কম দিলে গ্যাস কম হবে, আবার বেশিও দিতে পারবেন। এটা দেশ একটা প্যাড বানাই দিয়েছি, এই একটা ঠিক এরকম প্যাড, এটা ওর ক্যাপাসিটি আছে, কিন্তু বেশি তো আমি অল্প বেশি খাইতে পারবো। অনেক জায়গায় আপনারা যে বিয়ের অনুষ্ঠানে গেলে খুব, আর শ্বশুরবাড়ি গেলে তো জামাই আদর একটু খাও দেয়, তো বেশি তো খাওয়া যায় না, ঠিক এরকমই এটা 10% বেশি আপনার বেশি আছে। মানে আমাদের কোশ্চেনটা হচ্ছে যে একবার যদি গ্যাস প্রেসার জিরোতে চলে আসে
সেটা তো হয়তো আসবে না, ধরেন কিছু কমে আসবে আসবে, কিছু। বা আবার এই এখন আমাদের 150 কিউবিক মিটার ধরুন গ্যাস প্রডিউস হয়েছে, আচ্ছা। এই মুহূর্তে আমার গ্যাসের প্রেসার কত থাকে? গ্যাসের প্রেসার, জি। প্রেসার তো আপ ডাউন করবে। যেমন গ্যাসের আমাদের যে প্রেসারগুলি থাকে, প্রেসারগুলি অনেকগুলি ভাবে এটা প্রেসারগুলি কি হয়। যেমন আপনাদের এখানে একটা মিটার দেওয়া আছে, আমাদের এখানে প্রেসারটা আছে পিএসআই, যেটা এম্বার আছে। জি। এই এম্বারে এগুলো 110 থেকে 130 পর্যন্ত আপনাদের এখানে রান। এখন মনে হয় যে তো মিটার প্রথম দিকে যেটা আমি চেক করলাম হ্যাঁ। 150 পর্যন্ত আছে। 150 পর্যন্ত আসছে, এটা কিন্তু আরো বাড়বে। আচ্ছা, যদি 150 আছে তখন এখানে কত আছে? না, আপনার ধরেন 110 থেকে 200 পর্যন্ত যাবে, এটা মিলিবার। এখন এটা অনেকগুলি সূত্র আছে। আপনার এই মিলিবার দিয়েও এটা জুবাইর ভাইকে যেটা দেওয়া হয়েছে, আপনাদের যেটা দেওয়া হয়েছে সেটা হলো মিলিবার। এটা আছে এখানে, কোনোটাতে আছে ফুট হিসাবে আছে, কোনোটাতে ইঞ্চি আছে, কোনোটাতে পিএসআই আছে, কোনোটা সেন্টিমিটার আছে। বিভিন্ন ভাবেই এগুলোর মধ্যে ইমপ্রুভমেন্ট আছে। সেটা ঠিক আছে। সে ফর এক্সাম্পল আপনার মিটারে দেখাচ্ছে 200 মিলিবার, হ্যাঁ, এখন ধরেন আমার সেটা নেমে আসছে 50 মিলিবার, হুম। আমরা বেশি ইউজ করি। হুম। এখন আবার পুনরায় এই 200 মিলিবারে যাইতে তার কত টাইম সময় লাগে? না, এটা সময় লাগবে ওই 200 ইয়েতে যাইতে। হ্যাঁ, ওটা যাইতে গেলে তো আপনাকে 12 ঘন্টা সময় দিতে হবে ফুল টাইমে আপনি যদি যান ফুল ইয়েতে। কিন্তু ধীরে ধীরে বাড়াবেন, গ্যাস বাড়াবে, তাহলে ওইটা বাড়তেছে। ওইটা আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এইবার এখন ঠিক আছে জুবাইর ভাই, আমাদের কনজাম্পশন কিরকম থাকে? ধরেন রাত্রে যে আমরা পাওয়ার জেনারেট করতে চাচ্ছি, তাহলে আমাদের ওই যে 150 কিলোমিটার থেকে কতটুকু হয়ে গেলে আমার ওই মিলিবার যেটা বলতেছি, কত মিলিবার পর্যন্ত আমরা জেনারেট করতে পারবো, জেনারেটর চলবে? না, জেনারেটরের জন্য এটা একটা প্রেসারটা এখানে যে ইয়েটা থাকবে, যারা জেনারেটর করছে যে সেট করেন আমাদের ফরিদ সাহেব, যেটা তো জেনারেটর জন্য সবসময় এটা যদি মোর গ্যাস থাকে, ভালো জেনারেটর প্রেসার থাকে, সেটা হলো তাদের রিকোয়ারমেন্ট হলো যে 120 মিনিমাম 120 থাকে মিলিবার থাকতে হবে। মিলিবার থাকে। তো 120 মিলিবার, তাহলে তো আমার এই মোটর দেখা যাচ্ছে 1-1.5 ঘন্টা পাওয়ার জেনারেট করার পরে তো বন্ধ করে রাখতে হবে। কিন্তু জুবাইর ভাই এরকম তো কনজাম্পশনটা তো এই লেভেলে থাকে। আপনার 200 মিলিবার আছে, 120 110 থেকে 200 এর মধ্যে হলো, কিন্তু 120 যেই চলে আসবে তখন তো অটোমেটিক আমি পাওয়ার জেনারেট করতে পারবো না। তখন আমার জেনারেটর বন্ধ করে বন্ধ দিতে করে হবে। রাখতে হবে আমার generator। এরকম এই না। ছবিগুলোর জন্য আমাদের দরকার যে আমরা কোন জায়গাতে যে অফ রাখবো, তাছাড়া আমার চলতেই থাকবে, সমস্যা হয়ে যাবে। না, এটা তো অবশ্যই, এটা তো খেয়াল রাখতে হবে, কারণ ওই জিনিসগুলো আমাদের স্পেসিফিক দরকার। না, হ্যাঁ, এখানে নির্দিষ্ট পরিমাণ তো গ্যাস আছে। প্রেসারটা যেটা এখন আমরা তো মিটারটা তো এই জন্যই দেওয়া হয়েছে, প্রেসার মিটার, হ্যাঁ, প্রেসার গ্যাস, প্রেসার মিটার, যেটা ওই জন্যই। কারণ জেনারেটরের জন্য একটা মোর গ্যাস দরকার। আপনার রান্নার জন্য আপনার গ্যাস কম হলেও, রান্না তো কখনো আমরা হাই স্পিডে রান্না করি, আবার কখনো যেমন ভাতটা বলক হয়ে গেলে কিন্তু আমরা এমনি অটোমেটিকলি কমাই দিই। আর আপনাদের এখানে যারা আছেন সবাই ম্যানেজমেন্টের এখানে, যে সবসময় মনে রাখবেন যে এই যে বায়োগ্যাসের যে রান্নাটা হবে, জুবাইর ভাই বলে যে কমার্শিয়াল চুলাগুলি হবে যেন, এটা যেন সবাই যখন ভাত বরফ হয়ে একদম পুড়ে গেল, তরকারিগুলো এইভাবে যেন না করে। পানি গরম হইতে এসে এখন দরকার নেই, এটা যেন গ্যাসটা একটু কমাই দেয়, কারণ এটা তো লিমিটেশন আছে, তাই না? এটা লিমিটেশন আছে। এই জন্য এই জিনিসটা আপনি খেয়াল করুন, তাহলে তখন যে আমাদের ইফিসিয়েন্সিটা, গ্যাসের ইফিসিয়েন্সিটা আমরা একটু রক্ষা করতে পারবো, গ্যাসটাকে একটু সাশ্রয় করতে পারবো। কিন্তু গ্যাসটাকে যদি সাশ্রয় করতে পারি তাহলে তো এটা আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, অনেকগুলি ইয়েতেই আমরা ব্যবহার করতে পারবো এটা। তা ঠিক আছে, তাহলে আমরা একটু আগাই দেখি পরবর্তীতে। আচ্ছা, এটা আসলে পটেনশিয়াল ইয়েটা, এটা আসলে আমরা যে পরিসংখ্যান থেকে নাও, এটার ইয়েটা যেটা পরিসংখ্যান এটা আপডেটটা না, এটা আমাদের কম, কিন্তু আমাদের মাশাআল্লাহ অনেক বেশি আছে। এখানে আমরা বলতেছি ক্যাটার যেটা আছে 25 মিলিয়ন না, এটা অনেক বেশি আছে মাশাআল্লাহ, বেশি হওয়া আমাদের জন্য ভালো। তারপর 350 মিলিয়ন পোল্ট্রি বার্ডস আছে, এটা অনেক বেশি আছে। তারপরে এখানে আছে সিটি ওয়েস যেটা আছে আমাদের ইয়েতে, এটা অনেক বেশি আছে, কিন্তু এটা হলো পরিসংখ্যান ব্যুরো তো এটা আপডেটটা করে না। আর এগ্রিকালচার রেসিডিউ, এটা না আমাদের মাশাআল্লাহ এগ্রিকালচার রেসিডিউ, ভুট্টা, আখেরি, আমাদের তো এখন ভুট্টার অনেক, এখন ভুট্টার তো সব জিনিসেরই তো এখন সে মহামূল্যবান হয়ে গেছে, তাই না? যেটা ভুট্টা নেওয়ার পর বাকি অংশটা খড়ি হিসাবে করে, এবং এটি দিয়েও কিন্তু সহজে করা যায়। অনেক জায়গায় যে এই অঞ্চলে সুগার ক্যান, যেটা আখের যেটা ইয়ে, ওইটাও দিয়ে এটা কিন্তু, অর্থাৎ পচনশীল জিনিস, যে কোনো জিনিস দিয়ে আমরা বায়োগ্যাস করা সম্ভব। আর হলো যে ঘুরে ফিরে আবারও আসছে যে ফেভারেবল ক্লাইমেট, আমাদের তাপমাত্রাটা অনেক বেশি ভালো আমাদের এই বিষয়টা বাংলাদেশে। যত বেশি গরম হচ্ছে তত বায়োগ্যাসের প্রোডাকশনের এটা হলো আসলে একটা ছোট বায়োগ্যাস প্ল্যান্টের কি কি জিনিসগুলি লাগে, এটার একটা হিসাব। এটা তো আমরা নাই গেলাম, ওই যে সবাই তো বুঝে নি যে আপনারা নিজে এত বড় প্ল্যান্ট, এটা হলো সবসময় অবশ্যই ফার্স্ট ক্লাস বালু,
এটা কংক্রিট, খোয়া, রড, সিমেন্ট, পলি পেপার এগুলির সাথে সব আপনারা এই জিনিস জড়িত আছে। এটা মাটি কাটা, রাজমিস্ত্রি, ইকুইপমেন্ট, গিয়ার ওয়্যার, পিভিসি পাইপ, এটা মিলবে না, এটা ডোমেস্টিক তো। এটা এই আচ্ছা এগুলি জিনিস। আচ্ছা এরপরে আছে ওইটা যে কতটুকু রান্না হবে, কতটুকু বড়, এটা এই। আচ্ছা এরপর হলো আমাদের কিছু একটু ডেভেলপমেন্ট হয়েছে। আমরা যখন বিসিএসআর এ কাজ করছি আর আমরা যারা বাইরে কাজগুলি করলাম আগে, যেটা এখানে যেমন আমাদের মিক্সিং ডিভাইসটা, আমি আবার ধন্যবাদ দিই আমাদের জুবাইর ভাইকে। এই যে এখানে মিক্সিংটা কিন্তু অটো করা হয়েছে, একটা ম্যানুয়াল একটা অটো, এটা কিন্তু জুবাইর ভাইয়ের পুরো অবদান। এখানে খুব সুন্দর মতো করা হয়েছে, আমি দেখলাম আজকে। হ্যাঁ, এটা ভালো, এটা ইনশাআল্লাহ যদি মেনটেন করা যায় এটা ভালো চলবে এটা। হ্যাঁ, কিন্তু অনেক জায়গায় কিন্তু মেনটেনের জন্য আমার দেখা দুটো জায়গায় কিন্তু তারা নষ্ট হয়ে গেছে। তো আশা করি আপনাদের এটা মনে হয় এটা ভালো করবে। এটা আপনাদের ভালো একটা স্ট্রং টিম আছে, এটা আপনাদের দেখছি। আমি তো এই দীর্ঘ 5 মাস হয় মানে চলতেছে আপনাদের সাথে আমি আছি। আপনাদের সবাই সহযোগিতা এবং যা দেখছি আমি আই হোপ যে আপনারা মিক্সিং এটা ভালো করতে পারবেন। তারপর কিউরেট হলো গ্যাস, যেখানে আমরা ওই যে সেন্টার পাইপটা বসেছি ওইটা ডেভেলপ হয়েছে। আগে শুধু একটা পাইপ থাকতো, 1/2 ইঞ্চি জাম করতো, কিন্তু এখন না এই জিনিসটা। পাইপলাইনটা এটা কিছু ডেভেলপ। হাইড্রোলিক চেম্বার উইথ স্ল্যাব। হাইড্রোলিক চেম্বার মানে ডাইজেস্টারের পরের যে অংশ যেটা স্ল্যাব দেওয়া আছে, দেখছেন না ওইটা। আগে কিন্তু আমরা যখন বিসিএসআই সায়েন্স ল্যাবরেটরি কাজ করতে 4 কোণা ছিল, আপনারা অনেকেই দেখছেন। এখন কিন্তু ওটা খোলা ছিল, এটা কিন্তু এগুলো কিছু। আর বার্নার মানে চুলাটা কিন্তু আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে। হ্যাঁ, এটা এই তারপর স্লারি প্রসেসিং এ আপনারা তো এখন যে পর্যায়ে যাচ্ছেন, আশা করা যায় এটা আপনারা আরো ভালো করতে পারবেন। এখানে ইমরুল ভাই আছে, তার টিম আছে, আপনারা সবাই স্লারি প্রসেসিং, এটা নিয়ে আমরা লাস্টের দিকে কিছু বলবো নি যে স্লারি প্রসেসিং যেমন কথাটাও আসলো এরকমই, যে এটা ভাই ভালো বলতে পারবেন যে সেটা হলো এই যে আমরা বায়োগ্যাস থেকে যেটা পাবো, যেটা যে স্লারিটাকে তো এটা কাউডাংবে, এটাকে আপনার 40% বা 50% ধরবেন, বাকি 50% কিন্তু অন্য জিনিস আপনারা দিবেন। লাইক কি দিবেন, মুরগির লিটার, তারপরে কিছু অ্যাশ থাকে, কিছু হাড়ের গুঁড়া লাগে, কিছু যে টাইকোডার্মা, এগুলো তো বলতে মোট 15টা উপাদান লাগে। কারণ আপনারা তো এই স্লারিটাকে একটা কমার্শিয়াল ওয়েতে নিয়ে যাবেন, তাই না? জৈব সারটাকে তো আপনারা বিক্রি করবেন, কমার্শিয়াল ওয়ে গেলেই কিন্তু এটা লাভের মুখ দেখবেন। যেমন আমি আপনাদের এই এখানে কাজ করার সুযোগ হয়েছে সাদেকা আর গাজী জৈব সারটা হয়েছে কি, যেখানে মালিক হলো অনেক ধনী মানুষ, বড় শিল্পপতি, কিন্তু ওনার এত সময় নাই। ওনার এই প্রজেক্টটা আপনাদের মতো পাইছেন, কিন্তু পুরো দায়িত্বটা দিয়ে দিয়েছেন আমাদের দুজনকে। আমি আর আমাদের আরেকজন হলো এগ্রিকালচারিস্ট আছেন, উনি হলো একদম টেকনিক্যাল সাউন্ড অর্গানিক খাদ্য যে তৈরি করা। তো ওইটার সাথে আমি তো ওনার কাছ থেকে শিখতেছি, কারণ আমি বায়োগ্যাসটা জানি, ওইটা জানি না। তো ওনার কাছে থেকে কিছু শিখতেছি, যেটা হবে আশা ইমপ্লিমেন্ট। এবং হলো এলডিটিপির টিম এই যাবৎ 8টা ভিতরে ওই যেটা হলো পিরোজপুর জেলা মঠবাড়িয়া, যেটা গাজী এগ্রোটা থেকে অভিভূত হয়েছে, আসলে এরা অনেক আগায় গেছে, সেটারও কিছু কথা আপনাদেরকে শেয়ার করব। এই জন্যই হলো স্লারি প্রসেসিং এর এই জায়গাটাও আমাদের অনেক কাজ। এই স্লারি প্রসেসিং এর আপনি স্লারিটা যত জৈব সারটাকে যত ভালো বিক্রি করতে পারবেন, তত কিন্তু আপনার রিটার্নটা চলে আসবে। আমরা দেখছি যে একটা বায়োগ্যাস প্ল্যান্ট যতই কস্টলি হোক 2 বছরে কিন্তু তার খরচটা চলে আসে। 2 বছরে। ওই দিন যেমন যে ভাই ছিল, আমরা রেডিসনের প্রোগ্রামে সেকেন্ড দিন আমি যে কথাগুলি বলছিলাম, হল রুমটা কিন্তু একটা মোটামুটি একটা নিস্তব্ধ ছিল, একটু সময়ও পাইছি। ওই ইয়ের পরে আমি ওই সাথে ওই দিনে আমি আরো 2টা দাওয়াত পেলাম প্রেজেন্ট কথা বলার। তো এগুলি কিন্তু এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু গল্প দিইনি, যেটা গল্প দেওয়া তা না। যে কোনো 2 বছরের মধ্যে খরচ আসবে। আপনার স্লারিটা আপনারাই জানেন, আমরা স্লারির এখানে ধরছি হলো আপনাদের এখানে বিজনেস প্ল্যানের মধ্যে 5 টাকা করে ধরা, কিন্তু 5 টাকা কিন্তু কোথাও জৈব সার কিন্তু নাই, বেশি দাম। সবচেয়ে কম ধরছি যেন হচ্ছে যে মানে কিন্তু এই 5 টাকা করে নিচে যেন কখনো না, 2 বছরের মধ্যে চলে আসবে রিটার্ন কস্ট আপনাদের। এই জন্য এই জায়গাটা আপনারা ইনশাআল্লাহ আপনাদের টিম, আমি আশাবাদী যে আপনারা ভালো করবেন। আমি গাজী এগ্রোর ওইটাও আপনাদের কাছে শেয়ার করবো, আরো শেয়ার করবো ইনশাআল্লাহ কোলাবোরেশনটা। আচ্ছা বলবো, এখানে আমার 2টা কোশ্চেন। এক হচ্ছে আপনার হাইড্রোলিক চেম্বার, এখানে একটা স্ল্যাব আমাদের খোলা আছে, এটা কি আমরা এখন বন্ধ করে দিব নাকি খোলাই থাকবে? খোলাটা এটা বন্ধ, ওই ইপার জন্য একটা অপশন রাখছিলাম, এখন বন্ধ হয়ে যাবে। এখন যেহেতু ফুলফিল হয়ে গেছে বন্ধ করে দেব। আচ্ছা, এটা ফুল সিল থাকবে? এটা সিল থাকবে, এবং ওই জায়গাটা আপনি রিউজ করবেন। এটা
ওই জায়গাটা তো ইউজ করা যাবে ওই উপরে জায়গাটা। যদি use আচ্ছা, করা যায়। Safety উপরটা use করা যায়। এটা অনেক অনেক খামার আছে আচ্ছা, এই ঠিক আছে। আর একটা কোশ্চেন হচ্ছে যে এই বায়োগ্যাস বার্নার এবং রেগুলার যে এলপিজি বার্নার এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, ও এটা আচ্ছা এবং হ্যাঁ। এটাকে আমরা মডিফাই করতে পারবো কিনা, যে আমাদের যে এলপিজির যে বার্নারগুলো আছে সেগুলোকে মডিফাই করে বায়োগ্যাস করা যাবে কিনা? আচ্ছা এই জিনিসটা হলো কি, বার্নারটা আসলে একটা প্রতিষ্ঠান করে ঢাকাতে, ওদের হলো ইয়েতে ঢাকা উদ্যানে মোহাম্মদপুরে ওরাই করে। এটা হলো এরা যে কাজটা যেটি করে যে এই বায়োগ্যাসের মধ্যে আমাদের মিথেনের পরিমাণ 60 থেকে 65, আর বাকিটা কিন্তু অক্সিজেন লাগে, অক্সিজেন গেলেই কিন্তু বার্ন হয়। আপনারা দেখবেন নিজেরাও পরীক্ষা করে, আপনাদের যে এলপিজি যে চুলাগুলি আছে বায়োগ্যাসে কখনোই জ্বলবে না, কারণ ওটার মধ্যে অক্সিজেন যাওয়ার পথই বন্ধ, দরকার নাই। ওটা তো যে আমরা দেখছি 95 থেকে 97% মিথেন থাকে, এই পরিমাণ মিথেন থাকলে কিন্তু আর অক্সিজেনের দরকার হয় না, ও এমনি বার্ন হয়। আর কিন্তু আমাদের বায়োগ্যাসের অক্সিজেন যাওয়ার এইটা, আর ভাইয়ের জোবাইর ভাই যেটা বললেন যে ওইটা কিন্তু ওই কাজটা হলো ওরা করবে, এটা তো আমরা আসলে না, না, আপনারা করার দরকার নাই, আমি বলতেছি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন ডিফারেন্স যেটা হলো বাতাস যাওয়ার কিছু ব্যবস্থাটা তো ওরা করে দেয় এটা। আর যেমন আপনাদের চুলার মধ্যে বাতাস যাওয়ার একটা পথ আছে, কিন্তু মানে বায়োগ্যাসে বাইরের অক্সিজেন দেওয়া অক্সিজেন লাগবে, অক্সিজেনটা অটোমেটিক ন্যাচারালি তো সব জায়গায় বাতাস হ্যাঁ, মানে ওইটা সিস্টেম করা আছে যে অক্সিজেনটা যেন যায়, অক্সিজেনটা যায়। আর এলপিজিতে যেন অক্সিজেনটা না যায় সেভাবে ব্লক করা ব্লক আছে, করা আছে এটা। এইটা ডিফারেন্স। তো এইটাই আমরা difference। যদি সামহাও এই ব্লকটা ছুড়াই দিতে পারি এবং হচ্ছে যে একটা সিস্টেম করতে পারি যে ন্যাচারাল যে অক্সিজেনটা যাওয়ার সেটা যদি যায়, তাহলে আমরা এই বার্নারটা আমার মনে হয় কনভার্ট এটা করে পারবে। বায়োগ্যাসে ব্যবহার করতে এটা পারবো। করতে পারবেন, এটাই জানি আমরা ওদের কাছ থেকে পাবো। কিন্তু এটা ওদের বিজনেসের জন্য ওরা আমাদেরকে বলে না, কিন্তু ওরা এটা জানে, আমরাও দেখছি এটা। কারণ হলো আমরা নিজেরাও তো চুরা করতে পারি না, কারণ হলো কিছু অ্যাক্সেসরিজ আমরা বাইরে থেকে এটা আইনে করে দিছি বার্নার। আচ্ছা এখন আমাদের যে চুলাগুলো আছে এগুলোতে এলপিজি দিয়ে আমরা জি এই চুলাই তো আমরা বায়োগ্যাস চালাতে পারছি না। এই মুহূর্তে পারতেছেন না। পারছি না। আবার যদি বায়োগ্যাসের চুলায় কনভার্ট করি তখন আমরা এলপিজি চালাতে পারছি না। তার মানে স্পেসিফিক বায়োগ্যাসের জন্য চুলা লাগে। চুলা। মানে চুলাগুলো কিন্তু আমাদের স্পেসিফিক তখন বায়োগ্যাসের জন্য হবে, তখন আবার এলপিজি তে চলবে। এই জিনিসটা কিন্তু আমাদের যদি কোনো কারণে কনভার্ট করা যায়, আমরা একটা কনভার্ট করে ট্রায়াল করব, দিয়ে দেখবো যে কি হয়। যদি সাকসেস হয় তাহলে বাকিগুলো আমরা কনভার্ট করব, ঠিক আছে। আবার দেখতে হবে যে মানে সাস্টেনেবিলিটি, ঠিক আছে, যে বায়োগ্যাসের উপরে আমি সবগুলো বায়োগ্যাস কনভার্ট করে ফেললাম, এরপর দেখা যাচ্ছে বায়োগ্যাস দিতে পারতেছি না, তখন হচ্ছে যে আবার এখন এই এক দুইটাই কনভার্ট করে চেক করা ঠিক আছে। তাহলে ঠিক আছে না, তাহলে আগে একবারই খাই। জি, জি, please। আচ্ছা। ভাই আমার এখানে একটা প্রশ্ন ছিল যে পাইপলাইন আমাদের যে পাইপলাইনে আমরা গ্যাস নিয়েছি এটা আমার কাছে একটু বিশৃঙ্খলা টাইপ মনে হয়েছে এবং খুব বড় মনে হয়েছে। আমার মনে হয় যে 1-2 বছর পর এটা হার্ডনেস হয়ে অথবা আলো বাতাস রোদ পেয়ে 2 বছর পরে লাইট শেষ হয়ে যেতে পারে, এরকম কি মনে হয়? আসলে কি সবচেয়ে তো উত্তম হয় হলো যে কোনো কাজ করতে গেলে, যেমন গভর্নমেন্টের যে কাজ গেছে এরা কিন্তু সব জিআই পাইপ দিয়ে করে, জিআই পাইপ। কিন্তু এখানে আমরা জিআই পাইপটা কোনো অনেক এক্সপেন্সিভ, এমনি তো বায়োগ্যাস প্ল্যান্ট করতে গেলে অনেক এক্সপেন্সিভ। আপনার যেমন এখানে 4500 ফিট পাইপ দেওয়া হয়েছে, তাই না? 4500 ফিট যদি আপনি জিআই পাইপ নেওয়া যায় তাহলে বুঝেন যে কস্ট কত হাই কস্ট হয়। এটার জন্য এটা বিষয়। তো লংজিভিটি পয়েন্ট অফ ভিউ থেকে ধরেন এটা লংজিভিটি পাইপটা যে পাইপটা আছে এটা তো যারা আসলে এটা দিয়ে থাকে, এটা আরএফএল এর ওরা তো বলছে যে এটা 10 বছরে কিছু হবে না। আর জিআইটা না জিআইটা তো এটা ওরা 30 ইয়ার্স বলে, লাইক দ্যাট 30 বছর বলে ওরা। তা না সবকিছুরই একটা লাইফ টাইম ধরে ওরা। কস্ট এটা 1/3 দামও কি 1/3 জিআইটা দাম জিআই দাম তো অনেক বেশি, জিআই থেকে এটার দাম তো ধরেন অলমোস্ট 6 ভাগের 1 ভাগ, বুঝছেন না? 6 ভাগের 1 ভাগ এটা। আর জিআই পাইপগুলো ধরেন 20 ফুটের পর জয়েন্ট দিতে হয়, এটা এরকম এটা বিষয়। 60 বছর ধরে। হ্যাঁ এটা এরকম বিষয়টা। আসলে এটা কস্ট অফ ভিউ থেকে কারণ জানবে এই আসছে এটা, বুঝছেন না? এটা এইভাবে আসছে। তারপর আপনাদের তো আসলে অনেক বেশি দূরত্ব, এটা ধরেন অনেক জায়গায় এত বেশি দূরত্বও না, এটা যাক এটা ওভারকাম করা যাবে। সমস্যা থাকলে পিছন দিয়ে সমাধানের রাস্তাও চলে আসতেছে, এই আর কি। এটা নিয়ে আর কিছু না, এটা তো সবাই দেখছেন বায়োগ্যাস কি জিনিস। এটা আছে ফাইবার গ্লাসের একটা বায়োগ্যাস, বুঝছেন? এটা ছবিটা একটু দেখেন, এই যে এরকম। এটা বিশেষত রোহিঙ্গা ক্যাম্পে, এটা বাংলাদেশে আরএফএল এর নাম শুনছেন না? নির্মাণাতে ছিল। হ্যাঁ নির্মাণা আমাদের একটা প্রসেস ছিল। নির্মাণে ছিল, হ্যাঁ। নির্মাণে ছিল।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খুবই ভালো জিনিস, কিন্তু দামটা বেশি। এটা 2.4 একটাই মডেল। এটা প্রথমে চায়না থেকে আনা হয়েছিল, এরপরে আরএফএল কে বলা হয়েছিল অ্যাসেম্বলি করার জন্য, আরএফএল। তারপরে আছে হলো নাসিম প্লাস্টিক। দাম কত ভাই? আর এটা এখন এই 2.4 মিটার কিউব এর একটা প্ল্যান্টের দাম 90,000 টাকা এটা, কিন্তু 2.4 একটা ইট বালু দিয়ে করতে গেলে এটা 60,000 টাকা হয়ে যায়। তো ইচ্ছা অর্থাৎ হইলো যা দাম ওটা 60,000, এটা 90,000। এখন তো অনেকে হচ্ছে যে পানির ট্যাঙ্কি দিয়েও ও কিন্তু হ্যাঁ, পানির ট্যাঙ্কি দিয়ে এটা কথা আছে, কিন্তু এটা পানির ট্যাঙ্কি দিয়ে যেমন অনেক প্রতিষ্ঠানের যে বোকা, যেটা ইবি ভাই বলছিলেন যে আমরা এটা কইরা গ্যাস এত কম হয়েছে আমাদের এখন ফিল্ডে অনেক মান সম্মান। এইটিসি এটা সবুজ শক্তি, এটা হলো এটাও ক্লাইমেট চেঞ্জের একটা ফান্ডিং ছিল। এটা হলো অস্ট্রেলিয়া এবং হলো কম্বোডিয়া মিলে একটা জয়েন্টলি একটা ছিল এটা, বুঝছেন। কিন্তু এটা ভালো করে 1.8 মিটার কিউব গ্যাস, কারণ এখানে কি ওইটাতে ভালো হয় না কেন? হ্যাঁ, ওটা প্ল্যান্টটা ভালো হতো। ও যদি প্ল্যান্টটা যদি 2.4 মিটার কিউবের প্ল্যান্ট করতো, 1.8 মিটার কিউব গ্যাস। কারণ হলো কি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হলো যে যার বাড়িতে বায়োগ্যাস আছে সে কিন্তু তরকারি 2-3 পদের খাবে, যার বাড়িতে বায়োগ্যাস আছে সে কিন্তু ঠান্ডা তরকারি খাবে না, গরম করে খাবে। ইচ্ছা হবে তো আমার তো গ্যাস আছে, এই অনেক ইউজ হচ্ছে এটা। যদি আপনার বায়োগ্যাস না থাকতো, এলপিজি গুলো, তাহলে কিছু ঠান্ডা তরকারি খাইতো, এটাই খাইতো। বায়োগ্যাস হলে এই জন্য ওই বেশি মানে ইউজের জন্যই কিন্তু আপনার এই গ্যাসে 1.8 দিয়ে হয় না। আমরা দেখছি যে আমাদের স্টাডিতে একটা পরিবারের ফ্যামিলিতে একদম ফুল সব রান্না করে 2.5 মিটার কিউব গ্যাস দরকার 24 আওয়ার্সে। রান্না তো মোটামুটি 3 থেকে 4 ঘন্টা ফ্যামিলি বুঝি। হ্যাঁ, কোনো ফ্যামিলি 4-5 পদের তরকারি খায়, কোনো ফ্যামিলি 2 তরকারি খায়, কোনো ফ্যামিলি 1 তরকারি খায়, তার এটাই এতে। যেমন আমরা নেপালে দেখছি ওরা কিন্তু খুব হিসাবি। ওরা করে কি, এই গ্যাস কিন্তু ওরা কিন্তু প্রেসার কুকারে রান্না করে। প্রেসার কুকারে রান্না করলে কিন্তু গ্যাসটা কম ইউজ হবে, তাড়াতাড়ি রান্না করা যাবে। এটা কিন্তু এই বিষয়টা কিন্তু ওরা খুব মেনটেন করে। নেপালে কি এই টেকনোলজি ইউজ করে? এবার তো ভাষা অনেক ইউজ করে। হ্যাঁ, আমি যতটুকু শুনছি, দেখছি, আপনি বিবিসি নিউজে দেখছি, যারা প্রচুর বায়োগ্যাস। প্রচুর বায়োগ্যাস নেপালে। আমাদের বাংলাদেশে বায়োগ্যাস হচ্ছে 1.5 লক্ষ, নেপালে 3.5 লক্ষ বায়োগ্যাস হয়ে গেছে পাহাড়ের দেশে। আমি তো নেপালে 4 বার গেছি, এবং নেপালে আমি যে একটা বড় বায়োগ্যাস প্ল্যান্ট করে দিচ্ছি, যে কনসালটেন্ট হিসেবে পোল্ট্রি ওয়েস্ট থেকে, এটা আমি করে দিচ্ছি। এটা বেশ ভালো একটা ইন্টারন্যাশনাল আমি কনসালটেন্ট হিসেবে ছিলাম। তো এখানে এটা হলো একটা ডিজাইন। এটা সুবিধাটা হলো কি, এটা ওই ইট বালু নাই, এটা লিকের একটা সম্ভাবনা নাই, এটা অল্প জায়গাতে করা যায় এবং খুব তাড়াতাড়ি। অর্থাৎ বিষয়টা যে এরকমই আসছে, এই যে এরকম। এটা হলো এই যে লাইট এবং পোর্টেবল, এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া যাবে, এটা ইজি ইনস্টল করা যাবে। ওইটার আগেটা আমরা হাইড্রোলিক রিটেনশন টাইম বলছি কত, 40 থেকে 45 দিন, আর এটা হলো 15 থেকে 20 দিন। অর্থাৎ আপনি যে গোবরটা দিবেন ওটা 15 থেকে 20 দিন পরে বেরিয়ে চলে যাবে। হাইড্রোলিক তাড়াতাড়ি এটা স্লারিটা বের হবে। হ্যাঁ, বুঝছেন। আর এটা এক জায়গা থেকে এক জায়গা সরানো যাবে, অল্প জায়গা লাগে। হ্যাঁ, এটা কস্টটা আপনার হলো দাম বেশি, কিন্তু এটা হলো অ্যাফোর্ড করা যায় আমাদের এইতে। আর ওই তারপরে এটা হলো, এটাও 30 বছরের মতো কিছু হয় না। কিন্তু এটা আমি রোহিঙ্গা ক্যাম্পে, বাংলাদেশে যে রিফিউজি ক্যাম্প যেটা হলো মায়ানমার, যেটা হলো টেকনাফে, ওখানে কয়েকটা প্রতিষ্ঠানের সাথে আমি ইনভলভ হয়েছি। প্রত্যেক বছরই আমাদেরকে একটা নির্দিষ্ট বাজেট থাকে, এগুলি আমরা ইনস্টল করে দিই। আপনারা এলো যে এই যে আপনারা দেখবেন যে পাশে কিন্তু কিছু ফিচার আছে, এই যে রিফিউজি ক্যাম্প, এই যে তাদের এই যে বাড়ি ঘর, এটা বসত বাড়ি পাহাড়ের উপরে করছে, এই জায়গার ছবিটা অনেক। এখানে 45, আমাদের তো 45 জানান, এখানে 15 দিন কেন? এটা আসলে এটা তো চাইনিজ, ওরা তো স্টাডি করে ওইটাই দেখছে যে এমন ভাবে করছে। কারণ এটা হলো কি, এখানে আর কি ব্যবহার? আচ্ছা দেখেন, এই যে এটা হলো এটা ডাইজেস্টার, বুঝছেন। আর এটা হলো গ্যাস চেম্বার, রিজার্ভ চেম্বার, আর এটা হলো হাইড্রোলিক চেম্বার, নৌকার। এই যে এই অংশটা হাইড্রোলিক চেম্বার, এই দিকটা ইন করবেন, একদম নিচে যাবে। এটাকে রিসার্চ করে, ওরা তো প্রচুর রিসার্চ করে। 15 দিনের ভিতর কইছে গ্যাস হয়ে যাবে। কত গ্যাস চলে যাবে। প্র্যাকটিক্যালি আমরাও কিন্তু মোটামুটি 20-21 দিনের মাথায় মনে হয় গ্যাস পাইছি। মানে আপনারা গ্যাসটা তো থিওরিটিক্যালি 45, বাট প্র্যাকটিক্যালি আমরা তার আগেই পাইছি। পেয়ে গেছেন। আর আপনাদের গোবরগুলো কিছু পচানো ছিল মনে হয়, নাকি নতুন গোবরে দিয়েছিলেন, টাটকা গোবরে দিয়েছিলেন? সব টাটকা। আচ্ছা, যাই ভালো। তাহলে এই হলো যে বিষয়টা হলো যে এই টেকনোলজিটা আছে, এটাও আরেকটা বেস্ট ভ্যালুর একটা বিষয়। এটা আরো মোর এটা নিয়ে, এটাও যে বুয়েটের এবং হলো আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি, যেটা হলো ইয়েতে, এটা হলো ডক্টর চয়নের নাম শুনছেন তো বোধহয়, এগ্রিকালচার ইউনিভার্সিটি অ্যাসোসিয়েট প্রফেসর
মঞ্জুরুল আলম স্যার ওনার বস, আমাদের ইনস্টিটিউটে হলো এই অনুষদে হলো ল্যাবটা আছে, খুবই অত্যাধুনিক ল্যাব। হ্যাঁ এই আচ্ছা, এটা হলো আসলে কমার্শিয়াল বায়োগ্যাস প্ল্যান্টের ছবি। এটা কিছু আছে, এটা হলো ডেইরি ফার্মের এক ডাক্তার সাহেবের, এটা কুমিল্লার নাঙ্গলকোটে। এটা এখন হলো আপনি একটু আসি, এই আসল জায়গা হলো যে কোনো টেকনোলজি সাস্টেন করবে, কিন্তু ও যদি অর্থনৈতিকভাবে যদি আমাদেরকে লাভ দেয়। হ্যাঁ, আমরা কিন্তু ঘুরে ফিরে কিছু কথা বলছি, এই কথা আসবে। যেমন আমাদের কেউ যদি ধরেন একটা বায়োগ্যাস প্ল্যান্ট করা যায়, মানে মূল টপিকসটা হলো ইকোনমিক অফ দ্য বায়োগ্যাস টেকনোলজি। এখন যদি আপনি যদি একটা বায়োগ্যাস ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, এরপরে কিন্তু আর কোনো খরচ নেই, আমরা যেটা বলি যেটা, হ্যাঁ, যেমন আপনি কি বায়োগ্যাস করার আগে তার তো ধরেন খের কুটা লতা পাতা নইলে গাছের খড়ি টড়ি যেটা আছে ওগুলি, এগুলো কিন্তু পুরোটাই কিন্তু আপনার এখন সেভ হবে গেল। এরপরে আছে হলো আমাদের বায়োগ্যাসে কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। এটা কেস স্টাডি কিছু পয়েন্ট ভিউ থেকে আসছে যে রান্না যদি তাড়াতাড়ি হয় তাহলে আমাদের বেশিরভাগই রান্না কিন্তু মহিলারা করে। এখন আমাদের দেশে মহিলারা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি পরিশ্রম, তারা অনেক কাজ করে, এবং এই যে তার কাজগুলি বলে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসের কাজগুলি কিন্তু এটা হয়। আরেকটা হচ্ছে হলো এটা স্টাডির বিষয়, এটা ইমরুল ভাই ভালো বলতে পারবেন, সেটা হলো যে এই যে বায়োস্লারির ভিতরে কিন্তু অনেক কিছু, যে নাইট্রোজেন পটাশ ক্যালসিয়াম কিন্তু আছে, কিন্তু রিসার্চের কথা হয় বায়োস্লারির ভিতরে, বুঝতে পারছেন? এবং এটা কিন্তু মাটির উর্বরতা কিন্তু অনেক বাড়া এটা এত পরীক্ষিত। আপনার যেমন এই যে আপনার ডিওয়াটারিং থেকে যেটা প্যাকেটজাত করবেন, আবার যেটা লিকুইডটা পাবেন, লিকুইডটা যদি আপনাদের খালি পাইলটিং একটা ভুট্টা গেছে কয়েক বিঘা জায়গার মধ্যে দেখবেন যে প্রোডাকশনই অন্যরকম। ওইটা আবার আমরা বায়োগ্যাস ব্যবহার করতে পারবো। কোনটা? ওই লিকুইডটা যে ডিওয়াটারিং হয়ে আসবে না, ও দুটো অপশন আছে, আমি বলি এটা না, আমি বলি ভাই একটু শুনি আমি। বায়োগ্যাস থেকে হাইড্রোলিক চেম্বার থেকে স্লারিতে যেটা লিকুইডটা যায়, ওই লিকুইডটাই আপনি যদি মনে করেন যে ভুট্টা খেতে আপনার কোনো আবাদে করেন, ওইটা একটা কার্যকরী গেল। কিন্তু আপনারা তো কমার্শিয়াল ওয়ে সার বিক্রি করবেন, তখন তো আপনি লিকুইডটা পারবেন না, তখন কি যাচ্ছেন ডিওয়াটারিং থেকে নিয়ে, ওটাকে ডিওয়াটারিং এর কাজটা হচ্ছে যে পরিমাণ আছে ওটাকে ধরেন 30% ময়েশ্চারে এটাকে নিয়ে আসবে, এটাকে করে দিবে, এটাকে ওই আপনারা গেলেই দেখবেন ওখানে এই কাজটা করবে এখানে। এখন এর অপশনটা দুইটা, কেউ লিকুইডটা করে, কেউ আবার এটাকে বিজনেসের জন্য ডিওয়াটারিং এর মাধ্যমে, যেটা হলো যে শুধু বায়োগ্যাসের এই স্লারিটাই হবে না, তখন তো আরো কিছু কিছু এলিমেন্ট, এটা তো বোধহয় ভাই তো পরবর্তী সময় আপনারা এটাতে যাবেনি কি কি জিনিস, আপনারা হলো অনেক কিছু এলিমেন্ট করে 15টা আইটেম লাগে, 15টা আইটেম হয়ে দিয়েই কিন্তু আপনাকে, নাহলে কিন্তু আপনারা বাইরে সেল করতে পারবেন না। এটা অনেকগুলি আছে, আপনারা অনেক ইয়েতে দেখবেন পাওয়া যাবে এটা। যাক, এখন যে কথাটা হচ্ছে যে এটা বায়োস্লারিটা, এটা হলো আমাদের নাইট্রোজেন পটাশ এবং ক্যালসিয়াম এই এটা করে অনেকে থেকে যে পানিটা পাইলেন ওই পানি তো। আচ্ছা, ও হ্যাঁ, পানির যে বিষয়টা আছে, পানিটা হলো ওখানে আপনারা দেখবেন আছে প্র্যাকটিক্যালি, আপনারাও পরবর্তীতে এটা ওই পানিটা দিয়ে আপনার মাঠেও দিতে পারেন, 1 2 হলো ওই পানিটাকে আপনারা ইউজ করতে পারেন হলো আপনার বায়োগ্যাস প্ল্যান্টে। তাহলে কিন্তু যে পানিটা যেটা এক্সট্রা পানি, ওই পানিটা কিন্তু লাগতেছে, আপনি দুইভাবে এই যে আপনাদের সুবিধা মতো এটা করতে পারেন। এটা মাঠে ইউজ করব, পানি তো আছে, পানি ব্যবহারের জায়গা নেই, পানি তো অনেক মার আপনারা এটা আপনারা চিন্তা করে আপনারা দিতে পারেন। এখানে কি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করব আমরা, আপনারা একটু দেখেন, আপনারা তো ফিল্ডে গেলে দেখবেন যে আমাদের ডিওয়াটারিংটা কিভাবে কি করা আছে। হ্যাঁ, ডিওয়াটারিং যেটা ট্রেড গ্লোবাল থেকে দেওয়া হয়েছে গতকাল, এবং যা যা ইকুইপমেন্ট এগুলো টোটালি এক একটার জন্য পুরাটাই চায়না থেকে একটা বক্স দিয়ে আসছে, মানে আপনারা সবাই দেখছেন এটা কিন্তু একটা বক্স দিয়েছে, এখানে এইটা খোলা হচ্ছে এটা। আচ্ছা, এরপরে আসছে হলো যে এটা বড় একটা ইম্পর্টেন্ট ইস্যু, রিডাকশন অফ দ্য কোয়ান্টিটি অফ দ্য কেমিক্যাল ফার্টিলাইজার ডিউ টু দ্য স্লারি অফ দ্য বায়োস্লারি। এখন গভর্নমেন্ট এই জায়গায় এত বেশি জোর দিচ্ছে, এত সবাই সচেতন হচ্ছে। আজকে তো আমরা সবাই অসুস্থ, আপনারা অনেকেই দেশে বাইরে গেছেন, বাংলাদেশ ছাড়া পৃথিবীর সব জায়গায় কিন্তু এত বেশি ওষুধের দোকান, এত বেশি ওষুধ, এত বেশি ওই যে ক্লিনিক, এত কিছু কোথাও আমি দেখে নেই। আল্লাহ পাক আমাকে প্রায় 17টা দেশ দেখার সুযোগ হয়েছে, আমি দেখছি এই আমার দেশ ছাড়া আর কোথাও নেই। মানুষ অসুখী হয় না, এটা কি জানো? কিন্তু আমরা কি করছি, এই যে কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে আমাদের এই যে যা জিনিস হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে ওটার পোকা দমন করার জন্য আমরা আবার কীটনাশক দিই, এটা বিষ। আজকে আপনার বেগুনের মধ্যে কি করতেছে, আজকে বেগুন গত 2-3 দিন আগে বেগুনের মধ্যে কীটনাশক দেওয়া হয়েছে। কীটনাশক কিন্তু মারাত্মক জিনিস, অনেক মারাত্মক জিনিস। এটা তো এবং এই যে শাকসবজি আপনারা নিজেরা
যে শাকটা খান আপনারা, যেমন আপনারা দেখলাম পুঁই শাক যেটা খান, এর যে টেস্ট বাজার থেকে অনেক আকাশ অনেক। আমি যেমন আমার বাসার ছাদে বাগান করি প্রায় 12 বছর ধরে, আমি খাই, আমার ভাড়াটিয়ারা খায়, আমার আত্মীয় স্বজনরা এটা খায়, সবাই টেস্টটাই অন্যরকম, চিন্তাই করা যায় না। আমি কিন্তু শুধু বায়োস্লারিটা কিছু এটা করি, আবার কিছু লিকুইড আনি, এই জিনিসটা। এখন সবচেয়ে বড় কথা হলো যে ওই দিন আমি বলছিলাম যে ইয়েতে একটা পলিসিতে যদি আমরা যদি বাংলাদেশে প্রায় 50 লক্ষ বায়োগ্যাস প্ল্যান্ট করার সম্ভাবনা আছে, হচ্ছে 1.5 লাখ, একটা পলিসিতে যে খামার বানাবে তাকে লাইসেন্সের আওতায় আনতে হবে। লাইসেন্সের পূর্ব শর্ত হলে বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে অনলি ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বায়োগ্যাস প্ল্যান্ট। তাহলে কিন্তু এক পলিসিতে বায়োগ্যাস প্ল্যান্ট হয়ে গেল। এবং এই যে যদি যার বায়োগ্যাস প্ল্যান্ট থাকবে অবশ্যই তার স্লারি বের হবে। স্লারিটাকে যদি ইউজ করে তাহলে কি কেমিক্যাল ফার্টিলাইজারে, এখন কেমিক্যাল ইউরিয়া, পটাশ, টিএসপি তো গভর্নমেন্ট কি করে এটাকে ভর্তুকি দেয়, তারপর তো ভালো দাম, 25 টাকা 30 টাকা করে কেজি, কিন্তু দাম কিন্তু আরও বেশি করে, গভর্নমেন্ট সাবসিডি দেয়, কিন্তু গভর্নমেন্ট কিন্তু প্রচুর টাকা যাচ্ছে, প্রচুর টাকা। কিন্তু আমরা কিন্তু এই জায়গাটা কাজ করতে পারি। এই জন্য কিন্তু আজকে যে প্রাণী সম্পদ যারা মিলিয়ে তারা বলতেছে যে আপনি বায়োস্লারিটা ইউজ করেন, কেমিক্যাল ফার্টিলাইজারটাকে কমান। দেশের থেকে আমরা অর্ধেক কমাই আনি, তারপর তো দেশে বায়োস্লারিটা কি অ্যাকচুয়ালি আপনার কেমিক্যালটা রিপ্লেস করতে পারে কিনা? কেমিক্যালের এটা দুটো অপশন দিতে পারে, দুটো অপশন করতে, এটাও আর&ডির কাজ, এটাও রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কাজ, এটা ইয়ে রাখতে পারবে। এন্ড অনেকে বলতেছে যে আপনি যদি ধরেন আগে 100 কেজি আপনি ইউরিয়া পটাশ করেন, আপনি সেটা ধরেন আপনার 50% বা 30% খরচটা কমে আসবে, এরকমই হলো তাদের কথা। আবার অনেকেই বলতেছে যে না আমার কিচ্ছু লাগবে না, যেমন আমরা গাজিয়াগুলোতে যেটা করতেছি, যেটা তাদের হলো প্রায় 12 একর জায়গার ভিতরে, এটা তারা হলো ড্রাগন করছে, পাশে ফাঁকে দিয়ে আমরা হলো ইয়েটা করে, উনি কোনো কিছু দেয় না, বায়োস্লারি লিকুইডটা দিয়ে দিচ্ছে, মানে কিচ্ছু দিচ্ছে না, এটা দেখার মতো। এটা কারণ এখন আপনার যে পোকামাকড় এগুলো মাল্টিপ্লাই হইতে এতটা স্ট্রং হয়ে গেছে যে আপনার কেমিক্যাল আপডেট কেমিক্যাল না দিলে ওই কাজ হয় না বেসিক্যালি। আপনি যে বেগুন শাক বলেন অথবা যে যাই বলেন, বায়োস্লারিতে আসলে মানে অ্যাকচুয়ালি ভিজুয়ালি আপনার কোনো ইফেক্টিভনেস নাই। সেটাই আমরা আসলে চেষ্টা করি এটা বলছেন যে আপনি রিপ্লেস করতে পারেন কিনা বায়োস্লারি। এটা হচ্ছে স্টাডি আপনারা পাবেন, এটা হলো এগ্রিকালচার ধান কৃষি গবেষণা ইনস্টিটিউট, তারা কিন্তু বায়োস্লারি নিয়ে অনেক কাজ করছে, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি কিছু কাজ করছে, এগুলো কিন্তু অল ডকুমেন্টগুলো গুগলে আছে, পাবেন আপনি ওয়েবসাইটে পাওয়া যাবেন, এটি সার্চ দিলেই পাবেন, এগুলো অনেক ভালো ভালো স্টোরি আছে। এখন কেউ যে এখন এক একজন এক একভাবে ইউজ করে, এখন কিন্তু যা কিছু হোক আমি যদি 10% কমাইতে পারি তাও তো দেশের জন্য সাশ্রয় হবে না। এই যে এই জায়গাটাই চলছে। তাহলে আমরা হলো বায়োস্লারিটা করলে কি হতেছে আমাদের এই আমরা রিডাকশন অফ দ্য কোয়ান্টিটি অফ দ্য কেমিক্যাল ফার্টিলাইজারটাকে এটা আমরা করি। এরপরে আছে হলো কি আমাদের বায়োগ্যাস যেটা রান্নাটা যেটা করি, এটা কিন্তু কোনো ধোঁয়া নাই, কিছু নাই। আপনারা জানেন যে ধোঁয়াজনিত কারণে কিন্তু অনেক খারাপ অবস্থা। লাইক যেমন আপনারা কোনো একটা হোটেলে বসলেন, অনেক ধোঁয়া, রান্নার ধোঁয়া হয়, প্রচলিত চুলা যেটা খেয়াল লতা পাতা রান্না, এই ধোঁয়ায় কিন্তু আপনারা নিজেরা বুঝতে পারেন না কি অবস্থা ধোঁয়া, কিন্তু ধোঁয়াটা কিন্তু আমাদের মা বোনদের জন্য অনেক, অর্থাৎ স্মোক বার্ন ডিজিজেস কিন্তু অনেক বড় একটা বিষয়। এটা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন FAO, এটা থেকে কিন্তু অনেক স্টাডি আছে। এরপরে মাশাআল্লাহ আমাদের এই সেক্টরে এমপ্লয়মেন্ট আর লোকাল পিপুলের কিছু কর্মসংস্থান, যেমন আমাদের বাংলাদেশে এখন প্রায় 4000 রাজমিস্ত্রি আছে এই বায়োগ্যাস ট্রেনার, তারা কিন্তু কেউ না কেউ বিভিন্নভাবে কাজ করে, অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক যারা আছে এই লাইনে কাজ করে। ইভেন দেশের বাইরে এখন আমাদের বায়োগ্যাসের অনেক লোকজন কিন্তু দেশের বাইরে, এবং এখন সারা বিশ্বে কিন্তু বায়োগ্যাসের কাজগুলি করে, অর্থাৎ সারা বিশ্ব এখন চিন্তা করতেছে রিনিউয়েবল এনার্জি। এখন যেভাবে কেউ সোলার নিয়ে করতেছে, কেউ বায়োগ্যাস, কেউ উইন্ড নিয়ে, এরকমই গেছে। তারপর প্রাইভেট সেক্টরটা কি হচ্ছে, এটা ডেভেলপ করতে ইকোনমিক গোলটাও ভালো হচ্ছে, আর ওভারঅল কিন্তু লাইফ স্টকের কিন্তু একটা আমূল একটা পরিবর্তন আসবে, ডেভেলপমেন্ট অফ দ্য লাইফ স্টক। অবশ্যই আপনারা আপনাদের এটা দেখবেন যে আপনার লাইফ স্টকের যে ওয়েস্ট এটা কিন্তু এটা থেকে ইমপ্রুভ করবে। এরপর আদার বেনিফিট হচ্ছে যে রান্নাটা তাড়াতাড়ি হলে ওয়ার্ক লোডটা, এটা স্পেশালি মহিলাদের বায়োমাস সেভিং, মানে খেয়ারকুটা লতা পাতাটা, ইউজেবল অর্গানিক ফার্টিলাইজার, বেটার স্যানিটেশন। আপনার বায়োগ্যাস প্ল্যান্টের ডাইজেস্টারের সাথে পায়খানার ইয়েটা কানেকশনটা আপনারা দিয়ে দিতে পারেন। অনেক জায়গায় তো মানুষের মল দিয়েও তো আপনার বায়োগ্যাস, যেমন আমাদের একটা ফ্যাক্টরির সাথে কথা হচ্ছে, তাদের 30,000 গ্রিন ফ্যাক্টরি কাজ চলতেছে, তারা এখন হলো তাদের যে ওই স্যানিটেশনের টয়লেট, কিচেন এবং ফুড ওয়েস্ট তিনটার বিষয় নিয়ে একটা বায়োগ্যাস, এটা ঈদের পরে এটা ফাইনালাইজড হবে, এটা ধামরাইতে, এটা খুব সম্ভব। আরেকটা হচ্ছে যে
এই জন্য হেলথ কন্ডিশনের মধ্যে যে আমাদের ইনডোর এয়ার পলিউশন, অর্থাৎ ট্রেডিশনাল চুলায় রান্না করলে আগে যে আমাদের, আপনাদের এখানে তো ফ্যাসিলিটি ভালো, এখানে বায়োগ্যাসের আগে এলপিজি করা হয়েছে, তার আগে খড়ি দিয়েও কি চুলা রান্না হয় আপনাদের এখানে? এই খড়ি দিয়েও যদি হয় সেখানে কিন্তু প্রচুর ধোঁয়া হয়, ধোঁয়া হলে কিন্তু গ্রিন হাউস গ্যাসেস হয়। গ্রিন হাউস গ্যাসেস মানে অনেক কিছু হয়। গ্রিন হাউস গ্যাসে, গ্যাস একটা জিনিস, গ্যাসেস হলে অনেকগুলো গ্রিন হাউস গ্যাসেস। তো এগুলো কিন্তু আসলে এই যে ট্রেডিশনাল, কিন্তু হ্যাঁ উন্নত চুলা হলে পরে ধোঁয়াটা একদিক দিয়ে চলে যায়। এখন হলো এই যে ইনডোর এয়ার পলিউশনটা কিন্তু এখানে কি হচ্ছে, আমাদের বায়োগ্যাসে কিন্তু যে রান্নাটা হচ্ছে তার কিন্তু এই যে ইনডোরের যে পলিউশন হয় এটাতে কিন্তু রক্ষা করা যাবে। যে রান্না করবে সে কিন্তু ভালো। তারপরে এমপ্লয়মেন্ট জেনারেশন আবার আসছে, এরপর লাস্ট আছে রিডাকশন অফ দ্য গ্রিন হাউস গ্যাস ইমিশন। আমরা কিন্তু এই বায়োগ্যাসটাকে আমরা কি গ্রিন হাউস গ্যাসটাকে আমরা রিডাক্ট করতেছি, কমাইতেছি। আমরা তো যে বলছি যে গোবরটা এক জায়গায় রাখলে পরে আমরা কম্পোস্টিং করি, এটা করি, প্রপার ভাবে হয় না, সায়েন্টিফিক্যাল হয় না। এখন কিন্তু ফুললি হচ্ছে গ্রিন হাউস গ্যাস। আজকে আমরা যে জোবায়ের ভাইয়ের সাথে একটু আগে কথা বলছি বসার আগে, এটা আপনারা অচিরেই পাবেন, বাংলাদেশ পাবে, এবং এটা বিশাল একটা সম্ভাবনা আসতেছে। সেটা হলো, এখনই বলি, এটা পরে বলতাম কথা প্রসঙ্গে, সেটা হলো কিন্তু প্রত্যেকটা বায়োগ্যাস প্ল্যান্ট, বিশেষত কমার্শিয়াল প্ল্যান্টের এরা কিন্তু 20 থেকে 25 বছর কিন্তু একটা কার্বন ক্রেডিটের একটা সুযোগ আপনারা পাবেনই, এবং সেটার অ্যামাউন্ট এটা হলো মিটার কিউব হিসাব 1 টনে 2 লাখ থেকে 50,000, সর্বনিম্ন 50,000। এখন আপনাদের 4 টনের এটা কিন্তু বছরে আপনারা 2 লাখ টাকা সর্বনিম্নই পাবে যাদের যে দুইটা প্রতিষ্ঠান, এবং এটা 20 থেকে 25 বছর। এই টাকাটা কিন্তু এটা আসতেছে, এবং এটা আসতেছে কিন্তু এটা হলো এই যে আপনার কার্বন ক্রেডিট, আপনি যে কার্বনটাকে কমাচ্ছেন, গ্রিন হাউস গ্যাসটাকে কমাচ্ছেন, লাস্টের এই অপশনটা কিন্তু এটা। এবং বাংলাদেশ কিন্তু এই গ্রিন হাউস গ্যাসের এই কার্বন ক্রেডিটের মধ্যে চলে গেলে কিন্তু আমাদের ফিনান্সিয়াল অবস্থা এবং আমাদের এটা অনেক ভালো হবে এটা। এবং আমাদের এই যে এটা নিয়ে আমরা গত প্রায় 1.5 মাস ধরে এটা কাজ করতেছি, কিন্তু যারা করবে এটা ফ্রড না, এটা হলো যারা কাজ করবে জিআইজেটের ওদের ভাই ছিলেন, জিআইজেটের ডক্টর খালিকুজ্জামানের নাম শুনছেন তো, বাংলাদেশের যে বন্ধু চুলা, উন্নত চুলা, যেটা বন্ধু চুলা যে প্রতিষ্ঠান করে এরাই, এবং আরেকটা প্রতিষ্ঠান আছে দুইটাই সব ইউরোপেরই, কিন্তু এটা কোনোটাই এরা আমাদের সাথে, দুইটা প্রতিষ্ঠান আমাদের সাথে নিয়ে এরা ওয়ার্কশপ করছে, কথা বলছে। এই রেঞ্জটা বলে দিচ্ছে 2 লাখ, আমি কমই বলি 50 পার টনে আপনার হলো আপনার 50,000 টাকা, তাতে 4 টনের আপনার হলো তাহলে আপনার 2 লাখ টাকা পাবেন, এবং এটা মিনিমাম 20 বছর আপনার সাথে, এবং টাকাটা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। এটা যে আমরা যে প্রতিষ্ঠান আমাদের কাছে আসবে, আমাদের একটা পার্সেন্টেজ আসবে, সেটা আমাদেরটা সংখ্যা কম, আমরা আবার বিভিন্ন জায়গায় করি, আলটিমেটলি এটাও খারাপ না, অর্থাৎ সবাই উপকৃত হবে, ওভারঅল এনভায়রনমেন্ট ভালো থাকবে গ্রিন হাউস গ্যাস। সেই ক্ষেত্রে আমাদের এখন থেকে কি কোনো ডকুমেন্টেশন মেইনটেইন করতে হবে? আপনাদের তো মাসুল ডকুমেন্ট তো আপনাদের আছেই, যেমন হলো ব্যক্তি উদ্যোগে, সে যেমন একটা ফার্ম, আপনাদের তো একটা সিস্টেম মেইনটেইন করে আপনারা চলছেন, আপনাদের কাজ করছি, আপনাদের সাথে আমাদের একটা ওয়ার্ক অর্ডার আছে, সিস্টেম আছে। অন্য ধরে একটা খামারি তো তাও নয়, খালি করে। কয়েকদিনে আমরা এক ভদ্রলোকের একটা কাজ করে দিলাম, এই ভদ্রলোক থাকেন হলো বেলজিয়াম থাকে, ভাই করে ফেলান, উনি আগের 2 দিন আগে বাইরে থেকে এসে ভাই প্ল্যানটা করে ফেলান, বাইরে থাকতে কথা হয়েছে, কোনো ডকুমেন্ট নাই, ভাই আমাদের ওয়ার্ক অর্ডার, কার ভাই লাগবে না, এই পেমেন্টও সুন্দর, কিন্তু কোনো ডকুমেন্ট নেই। কিন্তু উনি যখন এই সুবিধাটা পাবে, ওনার 1.5 টনের করা হয়েছে, 1.5 টন কাউডাঙ্গের ওইটা, তাকে তো পেপার ডকুমেন্টটা করে দিতে হবে। তো এটা আপনাদের তো ডকুমেন্ট সব আছে, তো তার তো নাই, এগুলো আমাদের কিছু কাজ ওটাই বলতেছে যে ইন অ্যাডিশন আর কোনো কিছু আমাদেরকে এখন থেকে মেইনটেইন এখন করতে আপনাদের হবে। যা কিছু আছে এটা সবই ডকুমেন্ট, এটা যে আপনার 150 মিটার কিউব, 150 কতটুকু গোবর লাগে, সবই কিন্তু আপনার ডকুমেন্টে আছে, অন্যদের জন্য নাই। হয়তোবা আমরা এখন আমাদের রেজিস্টারের মতো কিছু করতে এটা করবে, কিন্তু এটা আসবেই, এটা নিশ্চিত, কারণ এটা আসবেই, কারণ আমরা অন্যান্য দেশ কিন্তু অলরেডি আগেই গেছে, কারণ কার্বন ক্রেডিট পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা এটা এখন, এবং কার্বন ক্রেডিট তো আপনার হচ্ছে যে জাতিসংঘ, কিন্তু প্রত্যেকটা যেসব দেশ, যেমন নেপাল পায়, বাংলাদেশ, নেপালে প্রচুর পাইতেছে ওরা, হ্যাঁ পায়, ওখান থেকে তো অত কিছু টাকা দিনে দিনে সব টাকা পায়, যেটা আপনার পরিমাণ ইন্ডাস্ট্রি আছে তার চেয়ে বেশি আমরা হচ্ছে যে অক্সিজেন বেশি উৎপাদন করি, এদের বেশি করি, লেভেল অনুযায়ী একটা আছে, যা জাতিসংঘ ওয়েবসাইটে আছে, টাকা পাই। আপনার যে ওয়ার্ল্ড ব্যাংকের যে টাকাটা, এই যে আপনার যে এলডিডিপি প্রজেক্ট, এটা পুরোটাই কিন্তু এনভায়রনমেন্ট রিলেটেড এর টাকা। আজকে এলডিডিপি প্রজেক্ট $4,500 কোটি, ইনক্রিজ 5,100 কোটি টাকা, এটা পুরোটাই কিন্তু এনভায়রনমেন্ট প্রজেক্টের টাকা, কিন্তু এটা কিন্তু একটা টাকা ওয়ার্ল্ড ব্যাংক, ওরা তো সবার চেয়ে বেশি টাকা ই করে, এই জন্য এই সুযোগগুলি কিন্তু আপনারা প্ল্যান করছেন ওইটা, কিন্তু এটা 20 থেকে, ওরা বলছে 20 থেকে 25 বছর কম, আমি সবসময় কমটাই বলি 20, আর এটা 50,000 থেকে 2 লাখ, আর 50,000ই বলি, তাও কিন্তু লাভ হয়।
এটা যদি পান এতে থাকবে এবং একটা খামারে তার কিন্তু পুরোটাই, এবং এরপর তো আপনার লাভ আমরা দেখাই দিতেছি, আর একটু পরে আসবো ওইটা বিজনেস কেস স্টাডি কিছু আছে, কিন্তু এই হলো বিষয়টা। তারপরে যে স্লারি, যে বায়ো স্লারি, এটা আমরা একটু যাই, অনেক টাইম হয়ে যেতেছে। বায়ো স্লারি, স্লারি ইউটিলাইজেশন, এটা কিন্তু আরেকটা দেখা যাচ্ছে, আমি ভিয়েতনামে গেছি, ওরা কিন্তু যে বায়োগ্যাসের যে স্লারিটা হয় এটা কিন্তু মাছের খাবার হিসাবে করে, ওদেরটা কিন্তু বেশিরভাগ শুকুরের গুঁড়িয়া করে। এত বায়োগ্যাস প্লান্ট আপনার ভিয়েতনামে করেছি, যার গরুর খামার, মুরগির খামার, শুকুরের খামার হবে, তাকে অবশ্যই লাইসেন্সের মধ্যে যাইতে হবে। লাইসেন্সের পূর্ব শর্তেই হলো বায়োগ্যাস। এত বায়োগ্যাস, 5 লক্ষের উপরে বায়োগ্যাস হয়ে গেছে। আমাদের চেয়ে অনেক পরে প্রোগ্রাম করে, আমি ভিয়েতনামে এডিবির একটা সাপোর্টে একটা প্রেজেন্টেশন ছিল এটাতে, তো এই জন্য এটা বায়োস্লারি নিয়ে অনেকগুলি বিষয় এখানে আছে। এরপরে আছে এই স্লাইডটা কিন্তু বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, গাজীপুরে যাদের মূল অফিস, তাদেরই এখানে যে বায়োস্লারি ইউজ করার পরে তাদের চেহারাগুলি কি হয়েছে এটা, হ্যাঁ। এরপরে এটা হলো যে ইমপ্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট। আপনারা তো জানেনই, আমরা আমি যে কয়েকদিন আগে যেটা ঘূর্ণিঝড় হলো না, এটার যে ক্ষয়ক্ষতিটা, ঘূর্ণিঝড় হলো সোমবারে আর আমি চলে গেলাম বুধবারে ওই অঞ্চলগুলিতে একটা কাজে গেছিলাম, সেটাতে দেখছি যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যে চিন্তাই করা যায়। এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু, এই যে যার ইমপ্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট, কারণ সারা বিশ্বে কিন্তু, অর্থাৎ পৃথিবীটা এরকমই। আমি এর আগে একটা বিদেশি প্রতিষ্ঠানে কাজ করছি, ওর সাথে অক্সফোর্ড ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট চেঞ্জ অ্যান্ড ম্যানেজমেন্ট জড়িত ছিল। পৃথিবীটা গোল, এখন পৃথিবীটা গোল হলো, আমাদের এনভায়রনমেন্ট যদি ভালো না থাকে তাহলে আমরা খারাপ হয়ে যাবো। মূল কথা হলো পৃথিবী গোল, এই গোলের 2 মেরুতে থাকে বরফ থাকে, উত্তর মেরু, দক্ষিণ মেরু। আমরা জানি বরফগুলি গলে গলে, বরফ গলে পানি যাবে নিচের দিকে, আর বরফ গলে বাষ্পটা যাবে উপরের দিকে। এখন কি হয়েছে, পৃথিবীটা মধ্যম যে দেশ মিডল ইস্ট, অর্থাৎ এই যে সে মিডল ইস্টের আপনার সৌদি আরব বলেন, মিডল ইস্টের যে কতগুলো, দুবাই বলেন, কাতার বলেন, এত বেশি গরম যে চিন্তাই করা যায় না। গেল পৃথিবীর 2 মেরুতে বরফ গড়ে গড়ে আমরা আছি, কিন্তু এমন এক জায়গা আছে, আমরা মানচিত্রে কিন্তু নিচে যায়, আমরা হলো বন্যার পানি। দক্ষিণ এশিয়ার দেশগুলি কিন্তু আমার পানির তলায় যায়। আর হলো উপরে যেটা পশ্চিমা দেশগুলি, যেটা পশ্চিমের দিকে, উপরের দিকে আপনার এই কানাডা বলেন, আমেরিকা, এত বেশি তুষারপাত, এত বেশি বরফ, পুরো ওয়ার্ল্ডটাই কিন্তু এখন পুরো খারাপ অবস্থা আছে। তো এগুলো কিন্তু এটা স্লাইডটা কিন্তু গুগল থেকে, এটা ইন্টারনেট থেকে নেওয়া, এই জন্য ইমপ্যাক্ট এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট, এই জায়গাটা আমাদের আসলে যখন আমরা আমাদের বায়োগ্যাস পার্সপেক্টিভ, গরুর গোবর, এটা থেকে আমরা কিছু এইটা নিয়ে আলোচনা করলে অনেক টাইম দরকার। মূল কথা হলো আসলে আমরা গরুর গোবরটাকে একটা সিস্টেমে যেটা করছি এটাতে যাব, গরু বাড়বে, আপনাদের বিজনেস বাড়বে, আপনারা আরো বায়োগ্যাস প্ল্যান করবেন, অর্থাৎ আপনাদের পুরোটাই ফান্ডটাই একটা ওয়েস্ট ম্যানেজমেন্টে অল দ্য বায়োসিকিউরিটি মেনটেন করবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের খামারটাই এখন এমনি তো বেঙ্গল মিট একটা রিকগনাইজ অর্গানাইজেশন বাংলাদেশের আসপেক্টে, যে কোনো সংখ্যা যে কেউ বলে যে বেঙ্গল মিটকে ফলো করে, এটাই। আশা করি আপনারা পারবেন, আমি আশাবাদী। আচ্ছা, এটা হলো কেস স্টাডি। এটা হলো চট্টগ্রামের একটা প্ল্যান, এটা অনেক আগের করা, এগুলো আসলে আপডেটটা করা হয়নি। এটা যা কিছু, এটা তার হলো 200 গরু, এবং সেই সময় প্ল্যান বানাইতে আপনার 9 লাখ টাকা গেছিল, এবং কোনো ব্যাংক থেকে লোন নেয় না, 55 করে স্টিল এখনো চলতেছে। 5 কিলোওয়াটের জেনারেটর, এটা হলো ডুয়েল ফুয়েল, উনি 700 টাকা করে ভাড়া দেন, এবং এটা দেখা যাচ্ছে যে সব কস্টিং করে যা কিছু প্রেবেট পিরিয়ড 1.5 এর 18 মাসে তার কস্টটা এটা চলে আসে। ডুয়েল ফুয়েল বলতে, হ্যাঁ ডুয়েল ফুয়েল বলতে, ওটা ডুয়েল ফুয়েল অর্থাৎ ওই যে আপনার হলো আপনার হলো ডিজেল, যেটা ডিজেল যে জেনারেটরটা আছে, ডিজেল দিয়ে চালাইলেন, এটা মোটামুটি 30, 40, 50% ডিজেল দিয়ে চলবে, পরবর্তী বাকিটা বায়োগ্যাস দিয়ে চলবে, এরকম ডুয়েল ফুয়েল বলি আমরা ওটাকে। আপনাদের তো পুরোটাই হলো গ্যাস, মানে ডুয়েল ফুয়েল বলতে আইদার বায়োগ্যাসও চালানো যাবে অথবা ডিজেলও চালানো যাবে। ডিজেল লাগবে, প্রথমে স্টার্টিং এ ডিজেল, স্টার্টিং এ ডিজেল দেওয়াই লাগবে, ডিজেল দেওয়াই লাগবে। আর এই প্ল্যান তো অনেক আগের করা, এটা হচ্ছে না, ডিজেল লাগবে না। আমরা প্রথমে ডিজেল দিলাম না, যে মোবিল আর ডিজেল, মোবিল তো আলাদা, ডিজেল দেই না, শুধু মোবিল লাগবে, শুধু মোবিল লাগবে। এরপরে দেখা যাচ্ছে এটা হলো ডাক্তার শফিক, এটা হলো ব্র্যাক ব্যাংকের প্রথম, আপনারা অনেকেই বোধহয় জানেন, বাংলাদেশ ব্যাংকে যখন আতিউর রহমান সাহেব যখন ছিলেন, এই গ্রিন ফান্ড বলে একটা ফান্ড কিন্তু উনি 200 কোটি টাকা করছিলেন,
সেই টাকারই কিন্তু ব্র্যাক ব্যাংকের প্রথম লোন ডাক্তার সাহেব ডাক্তার শফিক কুমিল্লা ওনাকে টাকাটা দিলেন। তো উনি এখন 40টা, ওনার হলো প্রায় 25,000 মুরগি, 2টা বায়োগ্যাস প্লান্ট, এখানে ওনার যে জেনারেটর ওটা, আর উনি যে এরিয়াতে নাঙ্গলকোটে করছে বায়োগ্যাস 1,000 টাকা করে ভাড়া নেন। এবং উনি যে ইনকাম, আরেকটা বিষয় হলো যে উনি এই আমরা যে সময় প্ল্যান্টটা বানাইলাম 2011 বানানোর কিছুদিন প্ল্যান্টটা চালু হলো এবং ওই বায়োগ্যাস এত বেশি বৃষ্টি হইলো, বায়োগ্যাস এবং স্লারি পুরোটাই বন্যায় এখানে তলায় গেছে। এতে তলায় যাওয়ার পরে এই যে স্লারিটা যেটা আছে বন্যার পানিতে গিয়ে, এই যে ইন্টারেস্টিং মেসেজ, এই জন্য এই কথাটা বলছিলাম যে ফার্স্ট ইয়ার ফ্লাড এফেক্ট দ্য স্লারি ওপেন দ্য পেডি, অর্থাৎ এখানে ধান ক্ষেত ছিল এবং এই ধানের যে প্রোডাকশনটা হইছে এত চমৎকার প্রোডাকশন হয়েছে চিন্তাই করা যায় না। ওই ওপেনে ওই শুধু স্লারিটা লিকুইডটা যায় না, এটা এই জন্য আমরা এই মেসেজ যে আপনার স্লারিটা, যে ভাই যেটা বললেন যে আপনার লিকুইডটাও আপনি এটা করতে পারেন, আর আপনারা নিজেরাও আর&ডি করবেন, আর আপনাদের তো কি সুবিধা আছে। এবং আরেকটা মজার বিষয় বলে, এটা আপনারা দেখেন চিন্তা করেন আপনাদের গ্রুপে পারে কিনা, অনেকেই আসতে পারে, আমি বলতেছি সেটা হলো যে ইউরোপ থেকে বেশিরভাগই বায়োগ্যাস হচ্ছে বড় বড় খামার, পোল্ট্রি, ডেইরি আর শুকুরের ওরা নিজেরা শুকুর খায়, শুকুরের গু দিয়ে যে বায়োগ্যাস, এবং কোনটার বায়োগ্যাস থেকে যে স্লারি পুরোটা লিকুইড ড্রামে কিন্তু আপনার মিডল ইস্টে আসে। মিডল ইস্টে কিন্তু প্রচুর ধনী, তাদের হলো মরুভূমি, আর মরুভূমি তারা কিন্তু এই টাকা ঢেলে ঢেলে কিন্তু এরা সবজি আবাদ করে, প্রচুর মার্কেট এই লিকুইডটা কিন্তু তেলের মতো। এটা কিন্তু সম্ভাবনা আছে আমাদের বাংলাদেশে। এটা কিন্তু কেউ যদি যায়, এখন সাদেক এগ্রো জেনিত ভাই, যে ইমরান ভাই আর জেনিত ভাই কয়েকদিন আগে থেকে আসলো, এলডিডিপির কিছু ইকুইপমেন্ট আনতে গেল, উনি বললেন যে আমি মিডল ইস্টে ভ্রমণ করবো, এটা যাবো দেখি, তাহলে প্রয়োজন আমরা আরও বেশি বায়োগ্যাস করে আরও যারা করে আমরা লিকুইডটা ড্রামে নিয়ে পাঠাই দেবো। প্রচুর ডিমান্ড কিন্তু আমাদের, কারণ মিডল ইস্টের সব দেশ তো মুসলমান, বাংলাদেশে তো শুকুন নাই, এখন আছে গরুর গোবর, মুরগির লিটার, একটা হালাল, কিন্তু ওরা তো ওইটা না পায় বাধ্য করে, কিন্তু এটা প্রচুর একটা সম্ভাবনা ইন ফিউচারে আশা করি। এটাতে যেমন আমরা কার্বন ক্রেডিটে যাচ্ছি, এটা একটা মানে একটা ভালো একটা দিক, এটা তো কিন্তু একটা আছে। এবং আমাদের দেশেই তো এখন আপনার অর্গানিক ফার্টিলাইজার হিউজ মার্কেট, এক এসিআই তো দিয়েই সারা পারে না, আর এসিআই তো ফ্লপ করবে, কারণ এখন এসিআই নিজস্ব কোনো প্রোডাকশন সেন্টারই নেই, খালি বস্তা দিয়ে দেয়। আমি সেদিন বশির সাহেবের সাথে এক ওয়ার্কশপে দেখা হয়েছে, তখন মেসেজ দিছি যে এলডিডিপির অধীনে কিন্তু অনেকেই কিন্তু ফিল্ড অলরেডি আসবে, যাতে উনি হুঁশিয়ার, কারণ উনি তো ওনার কোয়ালিটি, কারণ আপনাদের তো বিশেষত আপনাদের যেগুলি অন্যদের যারা এলডিডিপির সাথে যে এলডিডিপি অবশ্যই কোয়ালিটি মেনটেন করবে, কোয়ালিটি করবে এবং আপনাদের বিজনেস ধরাই দিয়ে যাবে। আপনি যখন বিজনেসের সুবিধা পাবেন তখন এটা কিন্তু এখন বিষয়টা হলো এই মেসেজটা এটা দিলাম। এরপরে আছে আরেকটা ডক্টর কামাল আছেন, উনি এবি ব্যাংক থেকে রয়েছে, ওইটাও 1.5, অর্থাৎ আমি দেখছি যে 2 বছরের বেশি লাগে না। এটা হলো ছোট্ট একটা প্ল্যান। এই যে ঢাকার ঢাকার পাশে নলাম গ্রামে আমরা বায়োগ্যাস করলাম, তার ছোট্ট প্ল্যান্ট 2.4 মিটার কিউব, সেই সময় খরচ হয়েছে 2012 আজ থেকে 12 বছর আগে, তার 6টা গরু, এবং এটা দিয়ে সে 2টা এলপি গ্যাস লাগতো, সেই সময় এটা ছিল 1000 টাকা করে, এবং সে কি হচ্ছে ওটা রিপ্লেস করে সব মিলে যখন ওরা 22 মাসে কিন্তু খরচটা চলে আসছে। একটা ছোট্ট প্ল্যান বানাইলেও কিন্তু 2 বছর তার কষ্টটা চলে আসে এখানে। এখন এলপি গ্যাসের যে দাম, আপনার কিন্তু কাঠের খড়ি, এখন যে খড়ি দিয়ে যে রান্না করে এটাও কিন্তু 300 টাকা মন শুকনাটা, তাও কিন্তু 1000 টাকাই লাগে। সেখানেও দেখেন ওই একই কথায় খরচ চলে আসবে, একটু খরচ বাড়ছে, ওটা ছিল 45,000, এটা এখন সেই প্ল্যানটা এখন ধরেন এটা আর 10 থেকে 55 থেকে 60,000 টাকার মতো খরচ হয়ে যাবে, কারণ ইটের দাম। এটা কমিউনিটি বেস বায়োগ্যাস, এটা আপনারা তো ইনশাল্লাহ এটাতে যাবেই। এরপরে আছে যে আপনারা কেউ না কেউ বিভিন্ন রকম সুযোগ থাকে, যেমন পার্টনারশিপ, ক্লিন ইন্ডোরিয়া, পিসিআই, এখানে যারা এই রিলেটেড কাজ করে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে মেম্বারশিপের সুযোগ আছে। অস্ট্রিয়ার একটা RRAPSC গ্লোবাল অ্যালায়েন্স ফর ক্লিন স্টোভ, এখানে হেডেন, যে আমাদের এটার সাথে আপনারা যুক্ত হতে হবে। BBDF বাংলাদেশ বায়োগ্যাস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এটা আমি এক্সিকিউটিভ কমিটির আমি মেম্বার, আগে ট্রেজারার ছিলাম। তারপরে এখানে আপনার বাংলাদেশ রিনিউয়েবল এনার্জি নেটওয়ার্কিং, রিনিউয়েবল এনার্জি ইনফরমেশন, আরও অনেক কিছু আছে, এবং দেশ বিদেশে অনেক ধরনের অপরচুনিটি থাকে, এবং এরা কিন্তু আপনারা বিভিন্ন রকম ফান্ডিংও ওরা করে, বিভিন্ন রকম সাপোর্ট এটা করে, বুঝছেন। এই যে গ্লোবাল অ্যালায়েন্স ফর ক্লিন, প্রত্যেক মাসে কোনো না কোনো ফান্ডিং থাকে, আপনারা ইন ফিউচার এগুলো নিজেরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারেন গ্র্যান্ট সাপোর্টের জন্য, এগুলি বুঝতে পারছেন। পিসিআই এগুলি আপনারা এটা দেখতে পারেন, ঠিক আছে। তারপরে যে এই যে RRP অস্ট্রিয়া, এটা কিছুদিন আগে তো বাংলাদেশে প্রোগ্রাম করে গেল, হেডেন ইউকে, অনেক ধরনের আছে, এটা আরও আছে এগুলি, বুঝছেন। এগুলিতে
কারণ আমি এই যে 17টা দেশ গেছি শুধু হজ করতে নিজের টাকা, আর বাকি 16টা দেশ সব মানুষের টাকা দিয়ে গেছি। তো এইসব প্রোগ্রামের মাধ্যমে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, এরা সুযোগগুলি করছে, যে আপনারাও পারবেন এটা যাই। আচ্ছা, এরপরে হলো আমরা বিভিন্ন জায়গায় গেছি বিভিন্ন প্রোগ্রামে। এটা আমরা হলো পেরুতে আমি গেছিলাম, দক্ষিণ আমেরিকার একটা দেশ। 2011 আমরা একটা অ্যাওয়ার্ড পেলাম। তখন তো চেহারাটাতে এরকম ছিল, এখন কিন্তু বুড়ো হয়ে গেছি। এটা কি আপনি? এই 11তে এটা বুঝছেন, এখন শুধু বুড়ো হয়ে গেছি। আমরা চাই যে স্লারি গিয়ে ধান খেতগুলি যেন এরকম সুন্দর হয়ে যায়, এই বুঝছেন। এটাই হলো মোটামুটি আমাদের শেষ স্লাইড। থ্যাংক ইউ ভাই। দুঃখের বিষয় একটাই, বুঝছেন, জি। বাংলাদেশের যে এসআরডিআই, বুঝছেন, এসআরডিআই সবচেয়ে বেশি কাজ করা দরকার, এসআরডিআই কিন্তু কোনো কাজ করে। এসআরডিএ মানে বক্তিয়ার সাহেব যেটা আছে। না, ওই যে বাংলাদেশ সয়েল রিসার্চ। ও। এই যে আপনার বইটা যেটা, হুম। এইটা একটু আপনাকে আচ্ছা, এখন এটা তো বলে আমরা এটা ওইটা গেল। আচ্ছা, এখন এবার আমরা আসি, এটা আসলে কি, এই যে বইটা আপনাদের এটা দিছি, এটা হলো গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান ইটকল, এবং এটার সাথে অনেকেই কাজ করছে। জিআইজেড কাজ করছে, ওয়ার্ল্ড ব্যাংকের এখানে মনোগ্রাম, ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিং করছে। এখানে ব্যবহার ভিত্তিক যে বিষয়টা আছে এটা। এখন বিষয়টা হলো, এটা হলো আমরা আমাদের যে বায়োগ্যাস প্ল্যান্ট আছে, যেটা আমরা জানি 150 মিটার কিউবের বায়োগ্যাস প্ল্যান্ট করলাম, তাই না? এখানে আমরা জানি যে এটা কি হয়েছে, এটা একটু বড় হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি কথা বলতে। আচ্ছা, এখন আমাদের 150 মিটার কিউবের যে বায়োগ্যাস প্ল্যান্ট, এটার মধ্যে আমরা কি হবে, আমাদের 4 টন গোবর এবং সমপরিমাণ পানি, 4 টন এটা দিতে হবে। যেমন আমরা এখন ফিল্ডে যাবনি, যাওয়ার পরে দেখবো যে আসলে আমাদের প্রথম দিকে কি হচ্ছে, গোবরের মধ্যে পানির পরিমাণটা একটু বেশি গেছে। এটা যাতে এখন প্রথম দিকে এটা হবেই, এটা পরে আশা করি ঠিক হয়ে যাবে। অর্থাৎ 1:1 রেশিওটা মেনটেন করতেই হবে। কারণ আপনারা প্রথমে আমাদের বলছিল যে একটু পানি দিতে ভয় দেন, আমরা আচ্ছা, এখন এটা করা যাবে না। পানিটা লাগবে তো কিভাবে? না, পানি এটা আপনার এটা তো করা যাবে। শুনেন, এর যে ঘনত্বটা আছে, যেমন আপনারা এখন যেভাবেই দেন, যেমন আপনারা অটো মিক্সারে যেটা দিবেন, ওখানে কিন্তু একটা মেনটেন আপনারা হবে। এটা যে 1:, অর্থাৎ আপনারা যারা দিবে এরা একটা জিনিস করতে পারে, যেটা হলো বালতির ভিতরে যেটা বালতি আছে, বালতির অর্ধেক গোবর আর বাকিটা পানি দিল, তাহলে 1:1 হলো। যে ঘনত্ব হইলো, ওই ঘনত্ব হইলে চোখের আন্দাজে বোঝা যাবে যে এটা এরকমই হয়েছে, এবার ছেড়ে দেবে। আর অটো মিক্সিংয়ে তো আপনার সেই সুযোগটা পাবে, যতটুকু গোবর দিবেন ততটুকু পানি দিয়ে দিবেন। আশা করি এটা জুবাইর ভাইয়া মনে হয় এটা মেনটেন করতে পারবে। আমাদের হচ্ছে যে ট্রায়াল করতে এটা ট্রায়াল করতে হয়ে যাবে, এটা আহামরি কোনো কিছু না। যারা কত মিনিট পানিটা দিলে আমার স্লাইডটা ঠিক থাকবে। যেমন আপনি একটা মাপ করছেন না যে এত সেকেন্ডে আমার হচ্ছে যে এই 4000 লিটার করার জন্য আমার এত সেকেন্ড চালাতে হবে, ঠিক আছে? তো ওইটাকে আরেকটু হচ্ছে কমিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে এটা করে দিতে হবে। এটা আসলে পারবেন ভাই, হ্যাঁ। আর 1:1 রেশিওতে চেষ্টা করবেন এটা, আর গোবর এটা গেলো। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই পয়েন্টে একটু আমরা আলাপ করি। সো আমাদের ফার্ম থেকে ড্রেন হয়ে পানি আসতেছে, গোবর আসতেছে এই মুহূর্তে, তাই না? ফার্ম থেকে ফার্ম ওয়াশ করে আমরা গোবর এবং পানি, পেশাব সব একসাথে দিচ্ছি। আপনি ব্যবহার শুরু হয় এখন আমরা ট্র্যাক্টর দেন, না যদি হয় তাহলে কি? যেটা হয় আমরা তো এটাই আমাদের প্র্যাকটিস হয়। হ্যাঁ, দুইটা অপশন এখানে। একটা হলো যে অটো মিক্সিং এর মাধ্যমে, পাম্পের মাধ্যমে আসে, আর ঠিক আছে? ইলেকট্রিক সেটা হবে কি যে পাম্পের যত গোবর আছে, চুলা আছে এবং পানি, ফার্ম ক্যাটেল হচ্ছে যে ক্যাটেল ওয়াশের পানি, সবগুলো এসে মিক্সিং চেম্বারে এসে মিক্সিং হবে, হওয়ার পরে পাম্পের মাধ্যমে ইনলেট ট্যাঙ্ক দিয়ে চলে আসবে। সো ওই জায়গাকে আমরা স্ট্যান্ডার্ড সেট করে দিতে পারবো যে এত হলে এই পানিটা আসবে, না হলে এই পানিটা এখান থেকে মুভ করবে না, এরকম কোনো কিছু হবে না? লেভেল না, লেভেল না, ওই যে ঘনত্বটা, ডেনসিটিটা, ঘনত্বটা এটা তো আমরা ম্যানুয়ালি দিব। এই যে পানিটা যে পাম্পিং করব খালি ম্যানুয়ালি দেবো, মোটর দিয়ে দিব। হ্যাঁ, কিন্তু ওইটা হচ্ছে যে আই অবজারভেশন করতে হবে। আরেকটা জিনিস হয়তো গুগলে সার্চ করতে পারে যে ওইটাকে আমরা নিয়ে মানে কিভাবে চেক করতে পারি যে ঘনত্বটা আসলে মানে ঠিক আছে কিনা। হ্যাঁ, ঘনত্বটা আসলে ওইভাবে দেখতে হবে, যেটা আজকাল টেকনিক্যালে 1 কেজি গোবর 1 কেজি পানি নিয়ে মিশাবো, যেরকম না, ঘনত্ব হয়
মানে যে যে দিবে আপনার তো নির্দিষ্ট লোক থাকবে তাই না? বলুন ভাই একটু আপনি জিনিসটা বোঝেন। হ্যাঁ না অবশ্যই। এখান থেকে পুরো 500 ক্যাটেলের একটা শেড ওয়াশ হচ্ছে, সেই গরুর গোবরও আছে, টোটাল শেড ওয়াশ হচ্ছে। সো আপনাদের কন্ট্রোল করতে হবে হলো স্ট্যান্ডার্ড যখন গরুর ভাইরা দেখায় দিবে, এই তো এই ঘনত্বটার জন্য সব পানি আপনি এই ড্রেনে দিতে পারবেন না। তাহলে মেশিন প্রমোশন আর করে নেওয়া আপনাকে কিন্তু এই ড্রেনের মধ্যে যে ড্রেন দিয়ে আপনি বায়োগ্যাসে দিবেন সেই ড্রেনে কিন্তু সব পানি আপনি দিতে পারবেন না, দিলে কিন্তু আপনি প্রপোর্শন মেনটেন করতে পারবেন। সো আপনার তখন ঠিক করা লাগবে যে আমি এই ঘনত্বটা রাখতে গেলে কতটুকু পানি ব্যবহার করে এই ড্রেনে দিতে পারবো, আর কতটুকু অল্টারনেটিভ ড্রেনে দিতে হবে। এই ড্রেনে কিন্তু আপনি সব পানি দিলে এটা ঘনত্ব কোনোদিনও ঠিক রাখতে পারবেন না। যদি কোনো ডেনসিটির কোনো মেজারমেন্ট থাকে যে আমার এটুকু পানি আসছে, আমি ডেনসিটি ফাইন ঠিক আছে দিতে পারবো, ওইটা প্র্যাকটিস ওই যে ট্রায়াল করে ঠিক করা যায়। আর আমরা পুরো রস করার জন্য যে পানি লাগবে পরিষ্কার করার জন্য ওখানে সেই পানি বাইরে লাগবে, যদি এইদিকেও বেশি না না সেই ক্ষেত্রে আরেকটা কাজ করা যেতে পারে যে পানি যদি বেশি চলে আসে আমরা ওখানে কিছু গোবর ওখানে ইনপুট করলাম, ঠিক আছে? তারপর হচ্ছে গোবর পরিমাণ ঘনত্বটা বেশি দিয়ে তাহলে বাড়াই দেবে। গোবর কোথা থেকে আসবে সেটা বাইরের গোবর নেওয়া যাবে বাইরে গোবর বলতে ওই যে পাশেই তো আমাদের হচ্ছে যে ইয়ে না। আপনি তো ঘটনাই করছেন যে আপনি সমস্ত সাইজ বলছে যে যতটুকু অ্যামাউন্ট মনে করে যে 10 কেজি ধরে, তো 5 কেজি পানি জায়গায় 2 কেজি পানি বেশি গেছে, আমি এটা চাইতে না, এটা কন্ট্রোল তখন আপনি গোবর দিয়ে কন্ট্রোল করতে পারবেন না। তাই আমরা যখন শুরু পানির ডেনসিটিটা বেড়ে আপনি পানি দিলে তো ঘনত্ব বেড়ে যাবে, আপনি গোবর দিলে তো ঘনত্বটা বাড়বে। না ওটার ক্যাপাসিটি 10 কেজি ধরে, আমরা 10 কেজি মানে 5 কেজি গোবর 5 কেজি পানি। স্যার বলতেছে যে 5 কেজি পানি যেন আসে এটা এনশিওর করতে হবে। যদি 7 কেজি পানি আসে তখন 7 কেজি গোবর দেওয়া লাগবে, যদি 7 কেজি গোবর ওটা তো ওখানে মিক্স করা জায়গা নেই, আপনার ওভারফ্লো হয়ে যাবে। এটা তো ঠিক করার ইয়ে নাই। এই জন্য যে জিনিসটা এই জন্য আপনারা নিজেরা টিম আগে ক্লিয়ার হন। টিম ক্লিয়ার না হলে ওই জায়গায় কিন্তু এটা গ্যাঞ্জাম লাগবে। আপনি যখন ফাইনালি পাম্প করে তুলতে যাবেন তাহলে পানি বেশি যাচ্ছে অথবা গোবর বেশি, যেহেতু জিনিস রেশিওটা মেনটেন করা লাগবে কোনো ব্যাপার। তাহলে যেটা করতে হবে, আমরা যে লাইন এখন রেখেছি হচ্ছে টোটালটাই রাখছি হচ্ছে গোবর ওয়াশ হয়ে ইনলেট হয়ে ওই জায়গায় যাবে। না স্যার এখানে কি আছে, আমরা যখন প্রথমে এখানে এটা করি তখন আমি এটা চিন্তা করছি যে এরকম পুরো রস করার সব পানি আসতে পারে, এটা সম্ভব না, অনেক বেশি পানি চলে আসবে। এই জন্য আমরা দুইটা স্যাম্পল করছি এখানে, একটাতে মোটর আছে, পাশে আরেকটা স্যাম্পল আছে। পাশের যে স্যাম্পলটা এই স্যাম্পলে আমরা ডাইরেক্ট গোবর ফেলবো, গাড়িতে করি গোবর ফেলবো এবং এখানে পানিতে গুলা, যেটা আমরা রেশি অনুযায়ী গুলানোর পরে এইটা গুলে ওই স্যাম্পলে যাবে, ওই স্যাম্পলে গুলো মোটর দিয়ে উঠে বাইরে নিয়ে যাবে। আর যেটা ওয়াশ করা বা পানি বাইতে গেল, পানি বেঁচে গেল, পানি বেশি হয়ে গেল, সেই পানি কোথায় যাবে? না আমার শেডের পানি এখানে আসতেছে না, ওয়াশের ওয়াশের পানি আসতেছে না, ওয়াশের পানি নেওয়া যাবে না। তবে আমরা শেডের চুনা করে দিতে পারবো, যখন ওয়াশ করতেছি না তখন আরেকটা পয়েন্ট আমরা করে রাখছি অন অফ করা যাবে, তখন আমরা অন করে রাখবো যখন ওয়াশ করতেছি না, শুধু পেশাবটা আসবে। তাহলে তো সব ঠিকই আছে, শুধু আপনাকে ওই রেশিওটা এখন ঠিক করে নিলেই হচ্ছে। আপনি ওপেন করে দিলেই ঠিক আছে। আচ্ছা আরেকটা প্রশ্ন আমার এখানে যে বলবো সেটা হচ্ছে যে আপনি যে বললেন যে এক চুলের 4 ভাগের 1 ভাগও যদি লিক থাকে, এই চূড়া লিক গুলো কোথায় হলো যদি হয় কোনো পাইপ লাইনে, আমরা এটা আইডেন্টিফাই করব কিভাবে? না আইডেন্টিফাই তো এখানে তো ধরেন যে মেইন যে লাইন পাইপের ওইটা তো কোথাও নাই, যে জয়েন্টগুলি আছে, জয়েন্টগুলি যেটা আছে জয়েন্ট হতে পারে কোনো মাঝে কোনো পাইপ না পাইপের এটা তো হতে দেখা, যদি এটা জয়েন্টগুলিতে হতে হয় এটা আপনার সাবানের আছে না, যেটা যে সাবানের পানি দিলে দেখবেন যদি গ্যাস বের হয় এটা কিন্তু ইটা হবে, বাবল আপ হবে, এটা ওদিকটা বের হবে এখানে। না আমি সেই সন্দেহটা যাব কখন? ধরেন আমি মনে করছি লিক হতে পারে বা হচ্ছে, এটা আমি বলবো কিভাবে যে আমি চেক করতে যাবো? না এটা সন্দেহ করবেন, যেমন এখন যে আমি দেখলাম আজকে এখানে যে গ্যাসের যে মাশাআল্লাহ যে প্রেসার আছে দেখা যায় যে এটা আমি কয়েকটা জায়গায় নিজেও দেখলাম, আবার অনেক সময় এটা দেখাও ওইভাবে দেখাও ঠিক না, নাক দিয়ে দেখলে নাক দিয়ে দেখাটাও ঠিক না। নিয়ম হলো এটা সায়েন্টিফিক সাবানের পানিটা দিলে পরে এই জায়গাগুলি। আবার আরেকটা অপশন আছে, সেটা হলো যে ইটা দিয়ে দেবে, ওটা কিন্তু আপনার একটু রিস্ক আছে, ওই ইয়েটা ওই যে গ্যাস লাইট দিয়ে যেটা জল এটা তো ওই যে ওইটা হয়েছে, কিন্তু ওইটা তো চুলায় গেছে, কিন্তু চুলায় তো ডেঞ্জারাস যে করা যাবে যে জয়েন্টগুলি যেটা সাবানের ফেনাটাই সবচেয়ে উত্তম। না না এটা জয়েন্ট যেখানে আমাদের জয়েন্ট যেখানে ধরেন হলো জয়েন্ট ছাড়া তো এখন যাতে হ্যাঁ হতে পারে, সেটা হলো যদি কোনো রকম
একটা যদি কোনো তাহলে ট্রাক যায়, আমাদের এই চেকিং সিস্টেমটা কি তাহলে আচ্ছা যে কোথাও কোথাও হচ্ছে কিনা? আচ্ছা যদি আমার মনে হয় যে এখন এক একটা যে পাইপগুলো দেওয়া আছে এটা তো 500 ফিটের মনে হয় এক একটা পাইপের কয়েল, 500 ফিটের পরেই হলো জয়েন্ট দেওয়া হয়েছে। না, এই 500 ফিট ফুল নাই, যেমন 200 ফিট আছে, 100 ফিট। অর্থাৎ যেখানে জয়েন্টগুলি পড়ছে, বিশেষত লম্বা যেটা 500 ফিটের মাথা, মাঝখানে কোথাও যদি কেস কি হয়ে যায়, মনে করেন যে গাড়ি চাইতে যায়, ওদের উপরে গাড়ি গেছে, একটা accident গাড়ি যাওয়ার জায়গায় তো আমরা হচ্ছে যে পাইপ দিছি। এই জায়গায় আমার মনে হয় যে এরপরে হ্যাঁ এখানে- গ্যাসটা কখন কমে গেল লিক, যখন দেখি যে কি রে আগে এরকম গ্যাস পাইতেছি এখন থেকে গ্যাস কম, তাহলে তো অবশ্যই বোঝা যাবে যে দুটো অপশন, একদিকে গ্যাস কোথাও দিয়ে লিক হচ্ছে, আরেকদিকে কিছু জ্যাম আছে, এটা আমি আসতেছি যাক এখন আমরা একে একে আসি। এই প্রজেক্টটা কিন্তু সাকসেস হওয়ার পিছনে এই সব কারণ আছে, অনেক জায়গায় ইউরো হচ্ছে যার কারণে ওই বিভিন্ন জায়গায় এটা অপারেটিং প্লাস এই যে লিঙ্কেজ এ থাকলে পরে আপনি যে যে চামড়াটা করছেন ওখানে যদি কোনো লিঙ্ক থাকে এর মধ্যে বের হয়ে গেলে আমরা খুঁজে পাবো না। এরাও যদি তখন হবে কি এটা ফেলিওর হবে। কিন্তু অবশ্যই আমরা এখন আমরা যে কথাগুলি মুক্ত আলোচনা করবো দেখো না স্যার যেটা প্রশ্ন করছে কিন্তু খুব ভালো প্রশ্ন। এটা যদি এরকম হয় যে ওখানে আমরা পেশায় মিটার দিয়ে মাত্র পাচ্ছি 150 আছে, কিন্তু এই জিনিসগুলো ধরতেছে না, তখন আমরা বুঝবো যে পাইপের কথা। হ্যাঁ হ্যাঁ এটা আরো কিছু আছে, এটা আমরা একে একে আসতেছি। এখন হলো আমরা কিভাবে আসি এটাকে, আমরা যেটা গভর্নমেন্টের ইয়েটা ছিল যে আমরা সমপরিমাণ, তাহলে আমরা এটা জানি যে আমাদের এই প্ল্যান্টে 4000 কেজি বা 4 টন আমরা গোবর দিব, সমপরিমাণ পানি এটা দিব। এটা আমরা মুরগির লিটার দিলে এটাকে ডাবল দিতে হয় পানি, এটা মুরগির লিটারও আছে। মুরগির লিটার তো আপনাদের যাবে না এখানে, আপনাদের হলো মুরগির মানে ওয়েস্টেজটা যাবে, তাই না, নারী গুড়ি যেটা যাবে এটা, কিন্তু এটার মধ্যে যেন কখনো কোনো সময় যেন ফেদার না যায়, এটা মনে রাখবেন। আর যদি মুরগি যদি মরা মুরগি হয় অবশ্যই ফেদারটা ফেদার মানে কি উপরের যে ইয়েটা চামড়ার উপরে যেটা ওই যে পশম টসম যেটা বলে ফেদার উপরে, এটা কোনো ওইটা কিন্তু পচে না, এটা কিন্তু বি কেয়ারফুল। তাহলে আমরা কি ওয়েস্টেজ যে মাংসগুলো মানে পচে গেছে এটা পচে দিতে পারবে, সেটা দিতে পারবে, অর্গানিক দিতে পারবে, ফেদারটা কিন্তু অর্গানিক না। হাড্ডি কি দিতে পারবো? হ্যাঁ হাড্ডিটাও পচে যাবে এটা, কারণ ইয়ের যে হাড়টা এটা নরম হাড়, গরুর হাড়টা গরুর হাড় দেওয়া যাবে না না না, গরুর হাড় দেওয়া যাবে আর মুরগির হাড়টা কিন্তু এই নরম, মুরগির হাড় দেওয়া যাবে, গরুর মাংস দেওয়া যাবে, গরুর মাংস দেওয়া যাবে, কিন্তু গরুর ইয়েটা দেওয়া যাবে, গরুর নারী গরু সব দিতে পারবেন, তাহলে হার ব্যতীত হাড় ব্যতীত, হাড়টা কিন্তু হবে না। আমরা তো আর রক্ত ইউজ করতে পারবো। হ্যাঁ রক্ত দিতে পারবেন, রক্ত তো অর্গানিক। আচ্ছা এরপরে আছে কি ওই প্লান্টের ভিতরে বিষাক্ত বলতে ওই জিনিসটাই কিন্তু কখনো কোনোভাবেই লেবুর অ্যাসিডিক জিনিস দেওয়া যাবে না, লেবুর যে সুসা লেবু, তারপরে হচ্ছে কেমিক্যাল জাতীয় হারপিক, সাবানের গুঁড়া, সাবান এগুলি, অর্থাৎ হলে এগুলি যদি যায় তাহলে কিন্তু এটা ব্যাকটেরিয়ার সবচেয়ে বড় শত্রু হলো আপনার হলো কি অ্যাসিডিক জিনিস। অ্যাসিডিক জিনিস হলো আপনার লেবুর সুসা, কমলা লেবু যেটা টক ওইটারটা, এবং হলো যেটা হলো যে সাবানের গুঁড়া, সাবান, হারপিক, অ্যাসিডিক জিনিস, এগুলো কিন্তু ব্যাকটেরিয়াকে একদম শেষ করে দেয়, কারণ এখানে ব্যাকটেরিয়া কিন্তু মূল কাজ করবে এগুলো গ্যাস প্রোডাকশনের জন্য। এই জিনিসটা এই জন্য বিষাক্ত কোনো কিছু, যেমন আপনাদের যে ইয়েতে ফার্মের ভিতরে কিন্তু এখন ওই যে ইয়ে দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে সাবানের এগুলা কিন্তু ধোয়া যাবে না, যদি আপনারা ধোন আগে যদি ধোন এখন করা যাবে না। এটা ব্লিচিং তো আপনার অ্যাসিডিক না, হ্যাঁ ব্লিচিং পাউডার অ্যাসিডিক, কিন্তু এটা এটা ব্যাকটেরিয়া মারা যাবে, এটা ব্লিচিং পাউডার সাবানের গুঁড়া, এটা কিন্তু বি কেয়ারফুল। শেষে কিন্তু আপনি সব দিলেন গ্যাস হবে না, কিন্তু এটা কিন্তু খুব যেদিন ইউজ করবে ওই দিনেরটা দিবে না, হ্যাঁ যেদিন ইউজ করবে ওই দিনের পানি বা বরফ দিবে না। এখন আপনারা আমার মূল কথা হলো প্লান্টের ভিতরে অ্যাসিডিক কোনো জিনিস যাওয়া যাবে না, অর্থাৎ আপনার 1 মণ দুধের ভিতরে যদি একটা চোনা যায় দুধ পুরোটাই নষ্ট, এটা একদম মুদ্রা কথা। এটা কোন সেফটি মার্জিন নাই, সেফটি মার্জিন আছে কিনা না সেফটি না, একদম যে মূল কথা পিএইচটা এরকম হতে হবে, পিএইচ 0.5 অথবা হাফ পয়েন্ট উপরে দাও যাবে না, এটা এই কথাগুলো মূল কথাগুলো আমাদের যারা সিনিয়র যাদের কাছে আমরা ব্লিচিং জাতীয় পানি গেলে এগুলি সব অ্যাসিডিক জিনিস, ক্ষার জাতীয় জিনিস কিন্তু সাবানের গুঁড়া, এই যে ব্লিচিং পাউডার, হারপিক, আর হলো আমাদের খাবারের মধ্যে শুধু হলো লেবুর চুষা, ওই কন্ডিশনটা একটা পিএইচ মেইনটেইন করে বেসিক্যালি না পুনিশমেন্ট। এখন কথা হলো যে কোনোভাবেই আপনি মেনটেন করতে কোনোভাবেই কোনো জায়গায় পাবেন না। আমরা এই যে বিভিন্ন জায়গায় ইউরোপে এবং চায়নাতে এবং বিভিন্ন জায়গায় যেটা দেখলাম, এরা কিন্তু যত খাবার আছে এগুলি থেকে মানে বলতে গেলে 100 মাইল দূরে, ওদের তাদের মুদ্রা কথা 100 মাইল দূরে থাকতে হবে। আশা করি এটা আপনারা পারবেন, এটা নিয়ে টেনশন একটা বিষয় আছে, সেটা হচ্ছে কোনো কারণে আমার
আমার প্ল্যানটা আমি দেখতেছি যে আমি অর্গানিক ম্যাটেরিয়াল যা দেওয়ার দিছি সামহাউ ভুলে আমার ডিটারজেন্ট যুক্ত পানি বা কিছু একটা চলে গেছে, এখন আমার গ্যাস প্রডিউস হচ্ছে না। সেই ক্ষেত্রে আমার ভিতরে আমি চাচ্ছি যে প্ল্যানটাকে ক্লিন করে নতুন করে আবার গভর্নমেন্ট এটা সেটা অনেক কিভাবে করব? সেটা অনেক বড় কষ্টদায়ক। সেটা হলো হাইড্রোলিক চেম্বার থেকে হাত পাম্প দিয়ে সব বের করে 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 সব বের করে ক্লিন করে তারপরে আবার নতুন করে দিতে হবে। কিন্তু এটা হয় না। আমরা এই যে দীর্ঘদিনের কাজে নিয়েতে এটাই যাবত কেউ করে না। আমরা তো তাদেরকে অবশ্যই আজকে যেমন আপনাদেরকে একটা ফর্মাল ওয়াই করতেছি, আমরা তো এরকম ফর্মাল কোনো জায়গায় করি না। আমরা যারা মেনটেন করে হ্যাঁ তাদেরকে আমরা বলে দিই, কিন্তু এটা এখন পর্যন্ত কোনো জায়গায় এরকম ফল্ট হয়নি। কিন্তু বি কেয়ারফুল, আমরা সাবধান থাকি। টয়লেটে তো হার্পিক ব্যবহার করে। এরপর টয়লেট দিয়ে যে যারা বায়োগ্যাস করে না না না, টয়লেটে সেটা আমরা অবশ্যই হার্পিক নিষেধ করে দিই। ইভেন যে আমার গ্রামের বাড়ি যে মানিকগঞ্জে শিবালয় থানা, আমাদের বাড়িতে হিউম্যান ওয়েস্ট দিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট, আমাদের বাসায় কোনো হার্পিক নেই। কিন্তু হার্পিক ছাড়াও যে বাথরুম পরিষ্কার থাকে এটা আমি জ্বলন্ত ইয়ে। কিভাবে? হ্যাঁ, হার্পিক একদম আমরা এমনি পরিষ্কার রাখি। প্রত্যেক দিন 2 দিন পর পর আমি পরিষ্কার করি। আমি কুমিল্লায় দেখছি ওই যে আপনারা এবং কেউ যদি মনে হয় আসবেন আমার গ্রামের বাড়িতে, সাভারে থাকি, এখানে গ্রামের বাড়ি এটা